Assalamu alaikum everyone. ASME and CSME স্টুডেন্ট চ্যাপ্টারের পক্ষ থেকে আজকের ওয়েবিনারে আমি আপনাদের সাথে আছি রাহাতুল ইসলাম। আর আজকে আমরা হাজির হয়েছি খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে, computational fluid dynamics and research prospect using ANSYS Fluent. And now we are presenting our speaker Mehdi Hasan Tushar Bhai, who is completing his MSc in biomedical engineering and also a research assistant in Kookmin University, South Korea. So welcome Mehdi Bhai, কেমন আছেন? এই তো ভালো আছি। আচ্ছা, তাহলে আমি শুরু করতেছি, ঠিক আছে? হ্যাঁ ভাই শুরু করে দেন। আর হচ্ছে আমি জি ভাই, প্রেজেন্টেশন অ্যাক্সেসটা দিয়ে দাও। আচ্ছা আচ্ছা। আর ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, বরাবরের মতো এবারও রয়েছে আমাদের কোশ্চেন অ্যান্সারিং সেশন। সো রাইট ডাউন ইওর কোশ্চেন ইন দ্য চ্যাট বক্স এন্ড স্টে উইথ আস। সো লেটস স্টার্ট দ্য সেশন। ভাই ইউ ক্যান প্লিজ কন্টিনিউ। সবাইকে স্বাগতম তোমাদের আজকের প্রেজেন্টেশনে। আজকে আমি প্রেজেন্টেশন দিব হচ্ছে অ্যানসিস ফ্লুয়েন্ট ইউজ করে আমরা কিভাবে কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স রিসার্চ গুলো করতে পারি আর সেটাকে একটা ফাইনাল আউটকাম দিতে পারি। ফর এক্সাম্পল, একটা পেপার প্রিপারেশন। আমি মেহেদী হাসান তুষার, আমি 2013 ব্যাচ মেকানিক্যাল চুয়েট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছি 2018-তে। এরপর আমি একটা ফার্মাসিউটিক্যালসে জব করছিলাম 1 বছর। আর কারেন্টলি আমি কোরিয়া কুকমিন ইউনিভার্সিটিতে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতেছি। আর বায়োমেডিক্যাল ডিভাইস ল্যাবে আমি হচ্ছে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি। আমার রিসার্চের বর্তমান টপিক হচ্ছে তোমার স্কিন বার্ন হাইপারথার্মিয়া আর হচ্ছে তোমার থার্মোইলাস্টিক মডেলিং বায়োহিট ট্রান্সফার প্রসেসের। আর আমার কারেন্ট রিসার্চ হুন্ডাই মোটরস লিমিটেড ফান্ডেড। ওখানে আমি নতুন একটা থার্মোইলাস্টিক মডেলিং ডেভেলপ করার চেষ্টা করতেছি, যেন প্রপারলি স্কিন বার্ন প্রসেসটাকে তোমার কম্পিউটেশনালি প্রেডিক্ট করা যায় আর কি। তো আজকে আমি তোমাদেরকে বিভিন্ন রকম সিমুলেশন সফটওয়্যার গুলো সম্পর্কে আইডিয়া দেওয়ার একটু চেষ্টা করব। আর সিমুলেশন প্রসিডিউরটা নিয়েও কিছু আমি কথাবার্তা বলবো। তারপরে হচ্ছে তোমার কেন আসলে সিমুলেশন গুলো আমরা করব এক্সপেরিমেন্টাল প্রসিডিউরের সাথে, বা ওইটাকেও ওইটার পাশাপাশি গুরুত্ব দিয়ে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। সাথে হচ্ছে আমি তোমাদেরকে একটা পেপার সিমুলেশনের উপরে কিভাবে তৈরি করতে হয়, একদম সিমুলেশন করা থেকে পেপার রাইটিং পর্যন্ত, এটা নিয়ে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। তো কম্পিটিশনাল ফ্লুইড ডাইনামিক্স আসলে জিনিসটা হচ্ছে, ধরো আমরা তো এক্সপেরিমেন্টালিও ফ্লুইড ডাইনামিক্স এবং হিট ট্রান্সফার প্রসেস গুলো অ্যানালাইসিস করতে পারি, কিন্তু তোমার এই জিনিসগুলোকে যদি আমরা তার প্রপার ফ্লো ডাইনামিক্স নেচারটা আমরা জানতে পারি, সেক্ষেত্রে আমরা এটাকে হচ্ছে নিউমেরিক্যালিও সলভ করতে পারবো আর কি। এই কারণেই দেখা গেছে যে তোমার বিভিন্ন রকম সিএফডি সফটওয়্যার গুলো, সরি, এই কারণে তোমার বিভিন্ন রকম সিএফডি সফটওয়্যার আসলে ডেভেলপ করা হয়েছে এই নিউমেরিক্যাল সলিউশনের জন্য। তার ভিতরে সবচেয়ে ফেমাস যে সফটওয়্যারটা, সেটা হচ্ছে আসলে অ্যানসিস সফটওয়্যারটা আর কি। প্রতি বছর ওরা $1.5 বিলিয়ন হচ্ছে রেভিনিউ করে। এইটায় অনেক রকমের তোমার ফিজিক্স আছে সলিউশন করার জন্য। তোমার ফ্লুয়েন্ট আছে, সিএফএক্স আছে, স্ট্রাকচারাল অ্যানালাইসিস আছে, কনভার্সন অ্যানালাইসিস, পোরাস মিডিয়া ফ্লো, আরো অনেক রকম ডিসক্রিট ফেজ মডেলিং, তারপর হচ্ছে ভাইরাস ট্রান্সপোর্টেশন মডেলিং, সেডিমেন্ট ট্রান্সপোর্টেশন মডেলিং, বায়োমেডিক্যাল অ্যাপ্লিকেশনস, আসলে বলে শেষ করার মতো না আর কি। তারপরে আছে তোমার স্টার সিসিএম, এই সফটওয়্যারটাও খুব জনপ্রিয় সফটওয়্যার। এটাও তোমার, আমি যতটুকু জানি, এটা নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং এ রিসার্চাররা একটু বেশি ব্যবহার করে আর কি। এটা এটা ছাড়াও তোমার ফ্লুইড ডাইনামিক্স অ্যাসপেক্টের জন্য এটা বেশি জনপ্রিয়। আর কমসল মাল্টিফিজিক্স যে সফটওয়্যারটা আছে তোমার, এই সফটওয়্যারটা তোমার মাল্টিফিজিক্সের জন্য জিনিসটা খুব ভালো। ফর এক্সাম্পল, তোমাকে আমি একটা উদাহরণ দিই। আমরা যদি বায়োলজিক্যাল হিট ট্রান্সফার নিয়ে কাজ করতে চেষ্টা করি, যেই অ্যাভেলেবল সফটওয়্যার গুলো আছে কনভেনশনাল সিএফডির, অ্যানসিস, ওপেনফোম, স্টার সিসিএম, সিমেন্স এনএক্স, অ্যাবাকাস,
এই সফটওয়্যার গুলোতে কিন্তু তোমার ডেডিকেটেড বায়োহিট ট্রান্সফার মডেল ডেভেলপ করা নাই, কিন্তু কনসোল মাল্টিফিজিক্সে তোমার একটা ডেডিকেটেড মডেল আলাদা ডেভেলপই করা আছে তোমার বায়োহিট ট্রান্সফার প্রসেস গুলো অ্যানালাইসিস করার জন্য। যেমন তোমার পেন্স বায়োহিট ট্রান্সফার ইকুয়েশন নামে একটা মডেল আছে, তোমরা যদি কেউ বায়োমেডিক্যাল সিমুলেশন করতে চাও তখন পাবা। তো এটা অন্য সফটওয়্যার গুলোতে নাই, আর কনসোলে আছে। ঠিক একই রকম কিছু কিছু স্পেশাল মাল্টিফিজিক্স আছে যেগুলো তুমি বিল্ট ইন ফাংশন আকারে পাবা না অন্য সফটওয়্যার গুলোতে, যেটা কনসোলে পাবা। তো শুরু করতে চাইলে তোমরা কনসোলও ট্রাই করতে পারো। এরপরে আসো হচ্ছে তোমার সিমেন্স এনএক্স। সিমেন্স এনএক্স সফটওয়্যারটা তোমার জার্মানির সিমেন্স কোম্পানি ডেভেলপ করছে। এটা আমি ব্যবহার করি না, কিন্তু এটা সম্পর্কে যেটুকু জানি, এটা ডিজাইন করা যায় ক্যাড ড্রয়িং গুলো, প্রোডাক্ট অ্যাসেম্বলি, তারপরে হচ্ছে তোমার সিমুলেশন করা যায় আর কি। আর এই সফটওয়্যারটা তোমার ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল তোমাদেরকে আমি একটা উদাহরণ দিই, তোমার স্পেস এক্স এর নাম তো সবাই শুনছো। এখন স্পেস এক্স এ দেখবা কিছু আর&ডি ইঞ্জিনিয়ার সার্কুলার দেয় সিএফডি তে। তো ওখানে আমি দেখছিলাম যে ওরা তোমার জব ক্রাইটেরিয়ায় মানে রিকোয়ারমেন্টের ভিতরে সিমেন্স সিমেন্স এনএক্স পারদর্শী এমন লোকজনকে ওরা খুঁজে। এরপরে আবার তোমার সিমুলিয়ার অ্যাবাকাস, যেটা ড্যাসল সিস্টেমস বানায়, সেটা হচ্ছে তোমার সলিড ওয়ার্কস এর মাদার কোম্পানি আর কি, ড্যাসল সিস্টেমস। এই সফটওয়্যারটা তো তোমার সিমুলেশন করা যায়। আর এই সফটওয়্যারটা ইউএসএ তে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ব্যবহার করে আর কি। ওদের কাছে অ্যানসিস বা স্টার সিসিএম এর থেকেও অ্যাবাকাসের জনপ্রিয়তা বেশি আর কি। আমি তোমার টেক্সাস এন্ড ভার্জিনিয়া টেক, তারপরে আরো বেশ কয়েকটা জায়গায় বড় ভাইদের সাথে কথা বলছিলাম আর কি, যারা সিমুলেশন নিয়ে কাজ করে। তো সবাই আমাকে ওই একটা কথাই বলছে যে ওরা অ্যানসিস বা অন্য সফটওয়্যার ইউজ করে না, ওরা হচ্ছে অ্যাবাকাস ইউজ করে। তো এখানে যেই 5টা সফটওয়্যারের কথা এখন বললাম, এগুলো হচ্ছে তোমার কমার্শিয়াল সফটওয়্যার, অর্থাৎ তোমাকে টাকা পে করে লাইসেন্স কিনে নিতে হবে। এটা বাদ দিলে তোমার একটা ওপেন সোর্স সফটওয়্যার আছে খুবই স্ট্রং, সেটা হচ্ছে ওপেন ফোম আর কি। আর এটা বর্তমান সময়ের হাইপ বলা চলে। বর্তমানে সবাই ওপেন ফোমের দিকে বেশি কনসেন্ট্রেট করতেছে। এটা সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা হচ্ছে ফ্রি, তোমার টাকা লাগতেছে না। কিন্তু অন্য সফটওয়্যার গুলো, ফর এক্সাম্পল অ্যানসিস, খুব সম্ভবত $7,000 লাগে লাইসেন্স কিনতে গেলে। তো ওপেন ফোমের এটা লাগতেছে না, এটা সবচেয়ে বড় সুবিধা। আর ওপেন ফোমের অন্যতম সুবিধাটা হচ্ছে যে তোমার এখানে তুমি সোর্স কোডটাকে মডিফাই করতে পারবা তোমার ইচ্ছা মতো, যেটা অ্যানসিস এ করা একটু ডিফিকাল্ট। এই কারণে ওপেন ফোমের গ্রহণযোগ্যতা সবার কাছে একটু বেশি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি এখানে তোমার ইচ্ছা মতো গভর্নিং ইকুয়েশন গুলো ডেভেলপ করে তুমি তোমার চাহিদা মতো কোডটা বিল্ড করতে পারতেছো, যেটা অন্য সফটওয়্যার গুলোতে তুলনামূলক ডিফিকাল্ট। এই কারণে অনেক বড় বড় ল্যাব বর্তমানে তোমার ওদের রিকোয়ারমেন্টের ভিতরে ওপেন ফোম পারদর্শিতা প্রেফার করে। তো এটা বাদ দিলেও আরো অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো তোমার সিএফডির সাথে একত্রে কাজ করে। যেমন আছে হচ্ছে তোমার ম্যাটল্যাব। ম্যাটল্যাবে তুমি বিভিন্ন ভেরিয়েবল, ফর এক্সাম্পল তোমাকে আমি একটা উদাহরণ দিই, তুমি অ্যানসিসে যদি কাজ করতে চাও, তুমি কনস্ট্যান্ট হিট ফ্লাক্স দিলে একটা সারফেসে তুমি এটা কিন্তু অ্যানসিসে গ্রাফিক ইউজার ইন্টারফেস ইউজ করে দিতে পারতেছো। কিন্তু যদি তোমার একটা ভেরিয়েবল হিট ফ্লাক্স প্রোফাইল হয় যেটা লোকেশন ওয়াইজ ভেরি করতেছে, তখন তোমার অ্যানসিসে ওটা দিতে কিন্তু ঝামেলা হবে। তুমি কি করতে পারো, তুমি সেটা ম্যাটল্যাবে কোড লিখে আগে প্রোফাইল জেনারেট করে নিতে পারো, অথবা এক্সেলও করতে পারো। পরে ওখান থেকে তুমি এই ফাইলটাকে প্রোফাইল ফাইল আকারে তুমি হচ্ছে অ্যানসিস ফ্লুয়েন্টে লোড দিতে পারো। আবার ম্যাটল্যাবের আরেকটা সুবিধা আছে, সেটা হচ্ছে তুমি কোন কমার্শিয়াল সফটওয়্যার ইউজ করা ছাড়াও ম্যাটল্যাবে শুধু কোড লেখেও কিন্তু সিমুলেশন করতে পারো তোমার। তবে এই ক্ষেত্রে তোমার অনেক হাই লেভেলের এক্সপার্টিস লাগবে। তোমার কোড লেখেই তোমার জিওমেট্রি ডিজাইন করতে হবে, ডিসক্রিটাইজেশন করতে হবে, গভর্নিং ইকুয়েশন লিখতে হবে, রেজাল্ট পোস্ট প্রসেসিং গুলো করতে হবে। তো তবে ম্যাটল্যাব অনেকেই ইউজ করে আর কি তোমার সিমুলেশন করতে। যেমন আমার ল্যাবমেট যে আছে বর্তমানে, একটা ইন্ডিয়ান, ও ও অ্যানসিসে তার প্রথম 2টা পেপার পাবলিশ করছিল অ্যানসিসে সিমুলেশন ব্যবহার করে। তো পরে এখন যে সিমুলেশনটা করতেছে এটা অনেক কমপ্লেক্স, যে কারণে দেখা গেছে যে ও অ্যানসিসে কাজটা করতে পারতেছে না। এই কারণে ও যেটা করতেছে, ও এখন ফিনিট এলিমেন্ট মডেলিং ব্যবহার করে
ম্যাটল্যাবে কাজটা করতেছে। তো ম্যাটল্যাবে তুমি সিমুলেশন করতে চাইলে তোমাকে ওই ফিনিট এলিমেন্ট মডেলিং সম্পর্কে অনেক ব্রিফ আইডিয়া থাকা লাগবে, এটা না হলে একটু করা ডিফিকাল্ট হবে আর কি। আর এটার সাথে আরো কিছু সফটওয়্যারের কথা আমি বলবো, সেটা হচ্ছে টোনাইটা, সল্ট্রেস। এই দুইটা সফটওয়্যার হচ্ছে ওপেন সোর্স, অর্থাৎ তোমরা ফ্রি এই দুইটা সফটওয়্যার ডাউনলোড করতে পারবা। সল্ট্রেস সফটওয়্যারটা হচ্ছে তোমার ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি বানাইছে। তোমরা, আমি আশা করি সবাই তো ম্যাক্সিমাম মেকানিক্যালের, তো মেকানিক্যালের স্টুডেন্টরা রিনিউয়েবল এনার্জি নিয়ে তো অনেক কাজ করে। তো এই দুইটা সফটওয়্যার আসলে ডেভেলপ করা হয়েছে তোমার এই সোলার এনার্জি নিয়ে কাজ করার জন্য, টোনাইটা আর সল্ট্রেস। এখানে তুমি হচ্ছে কনসেন্ট্রেট সোলার ফটোভোল্টিক, ফর এক্সাম্পল প্যারাবোলিক ট্রাফ, তারপরে হচ্ছে তোমার প্যারাবোলিক ডিশ, তারপরে হচ্ছে তোমার ফ্র্যাসনেল টাইপ সোলার কালেক্টর, তারপরে সোলার টাওয়ার, বিভিন্ন রকমের সোলার এনার্জি কালেক্টর সিস্টেমকে তুমি সিমুলেশন করতে পারবো। তো এখানে যেটা করবে সেটা বলে হচ্ছে তোমার অপটিক্যাল রে ট্রেসিং, ঠিক আছে? অপটিক্যাল রে ট্রেসিংটা কি, তুমি হচ্ছে বিভিন্ন সোলার এনার্জি, সোলার ইন্টেন্সিটি, তারপরে হচ্ছে ডিরেক্ট নর্মাল ইরাডিয়েশন অথবা ডিফিউজ ইরাডিয়েশন, বিভিন্নভাবে সোলার রেটাকে মডেল করতে পারো, এবং সেই অনুসারে তুমি তোমার যে সিস্টেমটা অ্যানালাইসিস করতে চাও, প্যারাবোলিক ট্রাফ, প্যারাবোলিক ডিশ, তুমি ওই ওই সিস্টেমটা কিভাবে আসলে সোলার রে গুলাকে কনসেন্ট্রেট করতেছে, কনসেন্ট্রেট সোলার ফটোভোল্টিক সিস্টেমের ক্ষেত্রে তুমি এই জিনিসগুলো অ্যানালাইসিস করতে পারো। তো এখানে সিমুলেশনটা করা শেষ হলে তুমি যে আউটকামটা পাবা সেটা হচ্ছে তোমার এনার্জি কালেকশন এলিমেন্ট, অর্থাৎ রিসিভার, যেখানে সূর্যের আলোটা প্রতিফলিত হয়ে পড়বে, ওখানে তুমি হিট ফ্লাক্স গুলো পাবা। পরে তুমি ওই হিট ফ্লাক্স প্রোফাইল গুলোকে একটা প্রোফাইল ফাইল আকারে জেনারেট করে নিতে হবে। এরপরে কি করবা, মানে তোমার টার্গেটটা কি, আমি কেন বলতেছি এই দুইটা সফটওয়্যারের কথা, তোমার টার্গেটটা হচ্ছে যে তুমি ফর এক্সাম্পল প্যারাবোলিক ট্রাফ কালেক্টরের রিসিভারে তুমি হিট ট্রান্সফার ফ্লুইড ফ্লো হচ্ছে, তুমি এটা থার্মাল এবং ফ্লুইড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স ইভালুয়েট করতে যাচ্ছ। এখন তোমার লাগবে কি একটা ভেরিয়েবল হিট ট্রান্সফার হিট ফ্লাক্স প্রোফাইল লোকেশনে। তো ওই হিট ফ্লাক্স প্রোফাইলটা আসলে তুমি পাবা কোথায়? তুমি হচ্ছে এই টোনাইটা আর সল্ট্রেস, এই দুইটা সফটওয়্যার আছে, তুমি এই দুইটা সফটওয়্যার থেকে এই হিট ফ্লাক্স প্রোফাইল গুলো পাবা। তারপরে তুমি এখান থেকে একটা প্রোফাইল ফাইল আকারে এনসিসি লোড দিবা, এনসিসি লোড দিলে তারপরে ওখানে তুমি এই ভেরিয়েবল হিট ফ্লাক্স দিয়ে সিমুলেশনটা করতে পারবা। এই দুইটা সফটওয়্যার নিয়ে তোমরা অনেক কাজ করতে পারো, এটা নিয়ে ভালো পেপার করার সুযোগ আছে, যেহেতু আরো ওপেন সোর্স, তোমাদের লাইসেন্স নিয়েও কোনো ঝামেলা পোহাইতে হবে না আর কি। পরের সফটওয়্যারটা সেটা হচ্ছে সিম ফর লাইফ, একটু আগেও আমি বলছিলাম এটার ব্যাপারে। তোমরা যদি এই বায়োলজিক্যাল হিট ট্রান্সফার, ফর এক্সাম্পল কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপি, তারপরে কোনো সেল ড্যামেজ থার্মাল এফেক্টের কারণে, রেডিয়েশন এফেক্টের কারণে কিভাবে হচ্ছে, অথবা টিউমার অপারেশন ফোকাসড আল্ট্রাসাউন্ড ব্যবহার করে এগুলো নিয়ে সিমুলেশন করতে চাও, তখন হচ্ছে তোমার এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এটা ডেভেলপ করছে হচ্ছে ইটিএস জুরিক, সিম ফর লাইফ। তবে দুঃখের বিষয় হচ্ছে এটা আসলে ক্র্যাক পাবা না কোনো জায়গাতে, এরা খুবই সতর্ক এই ব্যাপারে যেন কেউ ক্র্যাক ইউজ করতে না পারে। তবে তোমার ইউনিভার্সিটির ইমেল অ্যাড্রেস যেটা আছে, ওই ইমেল অ্যাড্রেসটা ব্যবহার করে তুমি ওদের একটা লাইট ভার্সন আছে, ওই লাইট ভার্সনটা হয়তো ইনস্টল করতে পারো। ওরা কিছু কিছু ইউনিভার্সিটিকে লাইট ভার্সনটা ব্যবহার করার পারমিশন দেয়। তো আমাদের চুয়েটের বা বাংলাদেশের ভার্সিটি গুলো আছে কিনা বলতে পারি না, তোমরা ট্রাই করে দেখলে হয়তো বুঝতে পারবা। পার্টিকুলারলি কেউ যদি তোমরা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট থাকো অথবা প্রজেক্ট ফোর্থ ইয়ার এটা নিয়ে করতে চাও, তখন এই সফটওয়্যারটা থাকলে ভালো খুব। এটা বাদ দিলে পরে আমি বলবো হচ্ছে সিস্টেম অ্যাডভাইজার মডেল, এটার কথা। এটা একটা কমার্শিয়াল অ্যাসপেক্টের অ্যানালাইসিস। ফর এক্সাম্পল তুমি একটা প্ল্যান্ট বসাবা প্যারাবোলিক ট্রাফ কালেক্টরের, তো এটার লোকেশন ওয়াইজ বছর ভিত্তিক আউটকাম, ডেইলি আউটকাম কেমন পাবা, বিভিন্ন ওয়েদার সিনারিও কেমন থাকবে বছরের বিভিন্ন ইয়ারে, তুমি কত ইনভেস্ট করা লাগবে, তুমি কিভাবে টাকাটা তুলে আনতে পারবা, এই জিনিসগুলো এরকম কমার্শিয়াল টাইপ অ্যানালাইসিস আর এক্সার্জি আর ইকোনমিক টাইপ অ্যানালাইসিসটা তুমি করতে পারবো হচ্ছে সিস্টেম অ্যাডভাইজার মডেল সফটওয়্যারটা। এটাও ওই ন্যাশনাল রিনিউয়েবল এনার্জি ল্যাবরেটরি ডেভেলপ করছে। পরের যে সফটওয়্যারটা সেটা হচ্ছে ফ্ল্যাক্সপিডি, তবে এটা অনেক হাই লেভেল আর কি, মানে মাস্টার্স বা পিএইচডি তে গেলে হয়তো তখন ব্যবহার করা লাগতে পারে, এর আগে আসলে
এই সফটওয়্যারটার তেমন ব্যবহার হয়তো হবে না তোমাদের। এই সফটওয়্যারটা তোমার আমি বলবো যে ফিনিট এলিমেন্ট কোড লেখা আর হচ্ছে তোমার অ্যানসিস বা কনসোলের মাঝামাঝি পর্যায়ে আছে। এখানে তোমার ওই গ্রাফিক্স গ্রাফিক্স ইউজার ইন্টারফেস ইউজ করেও তুমি করতে পারবা সিমুলেশনটা, তবে তোমাকে গভর্নিং ইকুয়েশন গুলা ডিফারেন্সিয়াল ফর্মে তোমার নিজে ডেভেলপ করে দেওয়া লাগবে ওদেরকে। তার মানে এখানে কিছু অংশ তোমার কোডিং ল্যাঙ্গুয়েজটাও জানা লাগবে আর কি। এই সফটওয়্যারটাও অনেকে ব্যবহার করে, তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখছি যে চাইনিজরা ব্যবহার করে। তাহলে কেন আমরা আসলে সিমুলেশনটা করব? এক্সপেরিমেন্টাল কাজ তো আমরা করতেছি, এক্সপেরিমেন্ট করেও তো রেজাল্টটা আনা যায়, ঠিক না? তো ফার্স্টে যে ব্যাপারটা আসবে সেটা হচ্ছে কস্টের ব্যাপারটা। ফর এক্সাম্পল আমি দুইটা উদাহরণ দিই। আমি একটা বড় ল্যাবের একজন রিসার্চারের সাথে কথা হয়েছিল আর কি। তো উনি ওই নতুন একটা মডেলিং চেষ্টা করতেছে, মানে করোনা ভাইরাসটা হাঁচি কাশির সাথে কিভাবে ছড়ায়, আর এইচব্যাক এর যে ডাক্ট আছে ওই ডাক্টের সেন্ট্রাল এয়ার ডিস্ট্রিবিউশন থেকে কিভাবে জিনিসটা স্প্রেড হয়। তো এখন তোমার এই জিনিসটা সিমুলেশন করে রেজাল্ট তৈরি করে ফেলা যায়, কিন্তু তোমার সিমুলেশনটা যে ঠিক আছে কিনা ওটাও তো তোমার চেক দিতে হবে। এখন তুমি এই জিনিসটা কিভাবে চেক করবা? তোমার কাছে বেশ কয়েকটা অপশন আছে। এক, তুমি হয়তো এটাকে এক্সপেরিমেন্টও করতে পারো সিমুলেশনের সাথে, দেখতে কম্পেয়ার করতে পারো পরে সিমুলেশন রেজাল্ট আর এক্সপেরিমেন্টাল রেজাল্টটা ম্যাচ করতেছে কিনা। আবার তুমি ভ্যালিডেটেড লিটারেচার আছে, বিভিন্ন পেপার আগে যারা পাবলিশ করছে তাদের সাথে তোমার রেজাল্টটাও কম্পেয়ার করতে পারো। ওইটা করেও তুমি চেক করতে পারো যে তোমার রেজাল্ট আর ওদের রেজাল্ট ম্যাচ করে কিনা। অর্থাৎ তুমি যে রিসার্চে করো সিমুলেশন বা এক্সপেরিমেন্ট, তোমাকে আগে এই জিনিসটা কিন্তু ভ্যালিডেট করতেই হবে। এখন তুমি যদি এক্সপেরিমেন্টালি কোন একটা কাজ করতে চাও, তোমার ক্ষেত্র বিশেষে হয়তো দেখা যেতে পারে যে খুব দামি কিছু ইনস্ট্রুমেন্ট লাগতেছে। ফর এক্সাম্পল আমি যে ইয়াটা বলতেছিলাম, উনাদের মিনিমাম 1 কোটি টাকা লাগবে ওই এক্সপেরিমেন্টটা যদি ওরা করতে চায়। আবার আমাদের ল্যাবে কিছু এক্সপেরিমেন্টের কাজ হয়েছে, তো ওইটার সিমুলেশন করতেছিলাম আর কি। আমি তো করতে গেলে কিছু ডাটা লাগতেছে, তোমার ব্লাড ফ্লোর। তো দেখা গেছে এখন ওই ব্লাড ফ্লো ডাটাটা নিয়ে যদি আমি এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে আমাদের আলাদা একটা সেট আপ লাগবে, যে কারণে দেখা গেছে তোমার কিছু নতুন ইনস্ট্রুমেন্ট কিনতে হচ্ছে। তো এই কারণে দেখা গেছে কি আসলে এক্সপেরিমেন্টে কাজ করার থেকে সিমুলেশনে করলে আমরা কস্ট হিউজ অ্যামাউন্টে বাঁচাই ফেলতে পারি। এরপরে আসো হচ্ছে তোমার টাইম। টাইম, ফর এক্সাম্পল আমরা যদি এখন এক্সপেরিমেন্ট করতে চাই, ফার্স্টে আমাদেরকে কি করতে হচ্ছে? একটা মেথোডোলজি ডিজাইন করতে হচ্ছে। মেথোডোলজি ডিজাইন শেষ হলে আমাদেরকে এক্সপেরিমেন্টাল সেটআপ বানাইতে হচ্ছে। সেটআপ বানানোর পরে এখানে অনেকগুলো সিমুলেশন আমাদের, সরি, এক্সপেরিমেন্টাল রান করতে হচ্ছে। তো এখন আমাদের কষ্ট তো যাচ্ছে যাচ্ছে, সে একই সাথে কি হিউজ অ্যামাউন্টের টাইমও লাগতেছে। তো আমরা সিমুলেশন যদি করি আমাদের কিন্তু এত কিছুর ভিতর দিয়ে যাইতে হচ্ছে না, তাহলে আমরা টাইমও বাঁচাইতে পারতেছি। এরপরে আসো সেফটির ব্যাপারটা। অনেক এক্সপেরিমেন্ট আছে তোমার খুব পটেনশিয়ালি হার্মফুল আমাদের বডির জন্য, এনভায়রনমেন্টের জন্য। যেমন তোমাদেরকে উদাহরণ দিই, তুমি যদি বায়োলজিক্যাল কোনো এক্সপেরিমেন্ট করতে চাও বা কেমিক্যাল, তোমাকে ফার্স্টে যেটা করতে হবে, তোমাকে আগে একটা লাইসেন্স নিতে হবে যে তোমার বায়োলজিক্যাল ল্যাবে কাজ করার যোগ্যতা আছে, তোমার প্রয়োজনীয় ট্রেনিং শেষ হয়েছে। আমি যদি ইনকেস মাস্টার্সে যাই, আমার ল্যাবে জয়েন করার পূর্বে আগে আমাকে ওই কোর্সটা শেষ করতে হবে, তারপরে আমি ল্যাবে কাজ করতে পারবো। একইভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা নিউক্লিয়ার, এখানে সেফটি অনেক প্রায়োরিটি আর কি। তো তুমি এখানে এক্সপেরিমেন্ট করার থেকে যদি তুমি নিউমেরিক্যালি কাজগুলো করতে পারো, তোমার বোথ এনভায়রনমেন্ট এবং তোমার হেলথ দুইটা ঝুঁকি অনেক কমে যাচ্ছে। তারপরে আসা হচ্ছে ভিজুয়ালাইজেশন। এখন তোমাকে একটা উদাহরণ দিই, তুমি ধরো একটা হিট এক্সচেঞ্জারে ফ্লো সিমুলেশন ফ্লো এক্সপেরিমেন্ট করতেছো, ভিতরের ফিজিক্সটা কিন্তু তুমি বুঝতে পারতেছো না। ফার্স্ট অফ অল জিনিসটা ভিতরে কি হচ্ছে তুমি দেখতে পারতেছো না, জিনিসটা ট্রান্সপারেন্ট না। আবার
এক্সপেরিমেন্টালি কাজটা যদি করতে যাও, তুমি কি চোখে দেখতে পারবা যে এই জায়গায় টেম্পারেচার এত, এই জায়গাতে ভেলোসিটি এত, এই জায়গায় টার্বুলেন্ট কাইনেটিক এনার্জি এত, এই জায়গাতে এন্ট্রপি জেনারেশন এভাবে হচ্ছে? না, এগুলো কিন্তু তুমি দেখতে পারতাছো না। হ্যাঁ, তুমি হয়তো ওই মেজারমেন্ট ডিভাইস বসাইলে তুমি জিনিসগুলো মেজার করতে পারতাছো, কিন্তু তারপরও তুমি সিমুলেশন করলে যেভাবে ভিজুয়ালাইজেশনটা পাবা, তুমি ওই জিনিসটা কিন্তু এক্সপেরিমেন্টে পাচ্ছ না। তারপরে আন্ডারলাইং যে ফিজিক্সটা আছে তোমার, এক্সপেরিমেন্ট তো তুমি করতেছো, তুমি সিএফডি করলে তোমার পছন্দ মতো জায়গাতে তুমি কি চাচ্ছ সবকিছুই কিন্তু তুমি খুব ভালোভাবে অ্যানালাইসিসটা এখানে করতে পারবা। ভিজুয়ালাইজেশন আর আন্ডারলাইং ফিজিক্স দুইটাই সিমুলেশনের ইম্পর্টেন্সটাকে বাড়ায় তুলতেছে। এরপর আসে হচ্ছে ইনক্রিজড অ্যাকুরেসি। ইনক্রিজড অ্যাকুরেসি তোমার জিনিসটা যদি আমি বলি, মনে করো তুমি হিট এক্সচেঞ্জারের ভিতরে ফ্লো অ্যানালাইসিস করতেছো। এখন তুমি যদি একটা পেপার লিখতে চাও বা এক্সপেরিমেন্টটাকে ভ্যালিড করতে চাও, তোমাকে যেটা করতে হবে, যে কোনো এক্সপেরিমেন্টাল কাজের জন্য যেটা লাগে সেটাকে বলা হচ্ছে আনসার্টেনিটি অ্যানালাইসিস। অর্থাৎ তুমি যে মেজারমেন্ট গুলো নিচ্ছ, একবার নিচ্ছ সিমুলেশন এক্সপেরিমেন্টাল ডাটা, পরের বার নিলে যে জিনিসটা চেঞ্জ হয়ে যাবে না, ওই জিনিসটাই তোমাকে আসলে প্রুভ করতে হবে আনসার্টেনিটি অ্যানালাইসিস করে। কিন্তু তুমি এটা এক্সপেরিমেন্টাল প্রসিডিউরে লাগতেছে, কিন্তু তুমি যদি সিমুলেশন করো, তোমার কিন্তু এই ধরনের আনসার্টেনিটিটা থাকতেছে না, যেটা এক্সপেরিমেন্টে ইনহিউজড হয়। এটা আনসার্টেনিটিটা এক্সপেরিমেন্টাল অ্যানালাইসিসে ইনহিউজড হয়। এক হচ্ছে ডিভাইসের প্রিসিশন অ্যাকুরেসির কারণে, তারপরে হচ্ছে তোমার এক্সপেরিমেন্টাল সেটআপের প্রিসিশন অ্যাকুরেসি, তারপরে বিভিন্ন বাউন্ডারি কন্ডিশনের ক্যারেক্টারিস্টিক্স, এগুলোর কারণে। কিন্তু সিমুলেশনে তুমি এই আনসার্টেনিটিটা ফেস করবা না। অর্থাৎ তুমি সবকিছু বাউন্ডারি কন্ডিশন, ডিসক্রিটাইজেশন সবকিছু যদি একই রকম রাখো, তোমার রেজাল্টও বলা যায় যে একই রকম আসবে। তাহলে এই সিমুলেশনের ক্ষেত্রে তোমার ইনক্রিজড অ্যাকুরেসি আছে, যদি তুমি প্রপারলি জিনিসটাকে সিমুলেশন করতে পারো আর কি। তোমার মেথডোলজি, ডিজাইন, গভর্নিং ইকুয়েশন, ডিসক্রিটাইজেশন, পোস্ট প্রসেসিং, ভ্যালিডেশন সবকিছু, সেক্ষেত্রে তোমার অ্যাকুরেসি অনেক ভালো থাকবে। তো অনেক সফটওয়্যারের ভিতরে আসলে কেন আমরা এনসিসটাকেই বেছে নিব আর কি। ফার্স্ট অফ অল, এটার ইউজার কমিউনিটিটা হচ্ছে সব থেকে বড়। যে কোনো ট্রেডিশনাল সিএফডি সফটওয়্যারের কমিউনিটির ভিতরে বলা চলে। তুমি সিএফডি অনলাইনে একটা ডিসকাশন ফোরাম আছে, তোমরা যারা সিমুলেশনে কাজ করতে চাও, যে কোনো সিমুলেশন প্রবলেম নিয়ে কোশ্চেন আসবে, সেক্ষেত্রে তোমরা গুগলে সার্চ দিলে দেখবে যে সিএফডি অনলাইনের লিঙ্ক গুলো খুব আগে আসতেছে। খুবই ইউজফুল একটা ওয়েবসাইট, তোমরা ওই জিনিসটা ফলো করতে পারো। এটা ছাড়াও এনসিসি এর স্টুডেন্ট ফোরাম আছে, তারপরে ওদের যাদের যেসব ইউনিভার্সিটি লাইসেন্স আছে ওদের জন্য বোধহয় আলাদা কি একটা ফোরাম থাকার কথা। ওখানেও কোয়েশ্চেন করলে ওই প্রফেশনালরা তোমার তোমার সলিউশন দেওয়ার চেষ্টা করে। এরপরে তোমার ইউটিউবে বলো, তারপরে এনসিসি এর নিজস্ব গাইডলাইন আছে, টিউটোরিয়াল গাইডলাইন এনসিসি নিজেই প্রোভাইড করে অনেক ক্ষেত্রে, ওগুলো আছে। এই জিনিসগুলো তুমি পাচ্ছ, তাইলে তোমার শিখার জিনিসটা খুব সহজ হয়ে যাবে। এটা কারণটা কি, আমরা কিন্তু আসলে প্রফেশনাল কোনো পার্সন থেকে সিমুলেশনটা যে শিখবো এই চান্সটা খুব কম, কারণ বাংলাদেশে একে নাই, আমাদের কাছে লাইসেন্সও নাই ইউনিভার্সিটি গুলো কোনোটাতে। এই কারণে আমরা আসলে ওই কোনো পার্সন থেকে শিখাটা আমাদের জন্য ডিফিকাল্ট। তো আমাদের জন্য সবচেয়ে ভালো অপশনটা হচ্ছে টিউটোরিয়াল আর গাইডলাইন। এরপরে তোমার এটার মাল্টি ফিজিক্স এনভায়রনমেন্ট খুবই ভালো। আমি বলছিলাম আগে যে এটা অনেক ধরনের ফিজিক্স আছে, হিট ট্রান্সফার, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, কম্বাসন, পোরাস ফ্লো, ডিসক্রিট ফেজ ফ্লো, রেডিয়েশন মডেল। তারপরে অ্যাকুরেসির ব্যাপারটাও বলছি। উম, আরেকটা ব্যাপার হচ্ছে তোমার এই কমার্শিয়াল যে সফটওয়্যার গুলো আছে সিএফডি, ফর এক্সাম্পল কমসোল, স্টার সিসিএম, আমি শিওর না, যতটুকু জানি এদের বোধহয় স্টুডেন্ট ভার্সন নাই, কিন্তু এনসিস রিসেন্টলি ওদের একাডেমিক ভার্সন রিলিজ করছে, যেটা ওপেন সোর্স, তোমরা সবাই ডাউনলোড করতে পারবা। তো আলটিমেটলি তোমরা যদি সিমুলেশন নিয়ে কাজ করতে চাও, এখানে লুকোচুরির ব্যাপারটা কমে যাচ্ছে আর কি, যেহেতু ওরা স্বীকৃতি দিয়ে দিছে, মানে তোমাকে ওপেন সোর্স করে দিচ্ছে ব্যাপারটা। ক্যারিয়ার অপরচুনিটি আছে এটার আর এন ডি ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আর কি। আমাদের দেশে তো আর এন ডি এখনো তেমন ডেভেলপ হয় নাই, তবে ওয়ালটন,
আর এই ওয়ালটন ছাড়া কি আর আছে? ওয়ালটন ছাড়া মনে হয় না তেমন নাই। তো এগুলো আর&ডি ফিল্ডে তোমার এই ধরনের সফটওয়্যারে পারদর্শিতা একটা প্লাস পয়েন্ট হয়ে থাকে। তারপরে তুমি তোমার রিসার্চের কস্ট আর টাইমটা সেভ করতে পারতেছো তুমি যদি সিমুলেশনে কাজটা করো। যেমন তুমি ধরো একটা হিট এক্সচেঞ্জারের কথাই বললাম, যে তুমি একটা হিট এক্সচেঞ্জারের অপটিমাম পারফরমেন্স কোন ভ্যালোসিটিতে কত টেম্পারেচারে কোন হিট ফ্লাক্সে বের করতে চাইতেছো। এখন তুমি যদি এক্সপেরিমেন্ট করে করে বের করতে চাও, তোমার টাইমও যাবে, কষ্ট যাবে, তোমার জিনিসটা অনেকটা স্ট্রেসফুল হয়ে দাঁড়াবে। তো তুমি যেটা করতে পারো, তুমি অ্যানসিসে এই জিনিসটা প্যারামেট্রিক অ্যানালাইসিস করে ফেলতে পারো। তুমি অনেকগুলো প্যারামিটার অ্যানালাইসিস করে তুমি যে ফাইনাল আউটকাম গুলো পাবা, ওখান থেকে বেস্ট আউটকাম গুলোকেই পরে তুমি শুধু জাস্ট এক্সপেরিমেন্ট করে ভ্যালিড করতে পারো। তো এটা করলে তোমার রিসার্চ কস্ট টাইম দুইটাই এফেক্টিভ ওয়েতে সেভ হবে। এরপরের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে পাবলিকেশন অপরচুনিটি। তুমি যদি কিছু এস্টাবলিশড মেথোডোলজি আছে একটা সিএফডি রিসার্চকে পাবলিকেশনে নিয়ে আসার, যদি ওটা তুমি সাকসেসফুলি কমপ্লিট করতে পারো স্টেপটা, তুমি একটা পাবলিকেশন প্রডিউস করতে পারো। তো আনসিসে আমরা কি কি অ্যানালাইসিস সিস্টেম আছে যেগুলো মানে পপুলার? আনসিসে অনেক ধরনের অ্যানালাইসিস সিস্টেম আছে, ওরা প্রতি বছর বিভিন্ন রকম অ্যানালাইসিস সিস্টেম কিনেও নিচ্ছে। তো আমি এখানে পপুলার যেগুলো সেগুলোর কথাই বলতেছি। যে সবচেয়ে বেশি ব্যবহৃত খুব সম্ভবত এটা ফ্লুয়েন্ট। ফ্লুয়েন্ট আর সিএফএক্স, এটা হচ্ছে তোমার ফ্লুইড ফ্লো নিয়ে কাজ করে। তোমার যেমন পোরাস মিডিয়াম ফ্লো, তারপরে অ্যারোসল ডিস্ট্রিবিউশন, কম্বাসন, তারপরে হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ ফ্লো, তারপর অ্যারোফয়েল ফ্লো, হাইড্রোডাইনামিক্স, অ্যারোডাইনামিক্স, এই জিনিসগুলো তুমি ফ্লুয়েন্ট সিএফএক্স এ করতে পারো। তারপরে ধরো এক্সপ্লিসিট ডাইনামিক্স, তোমরা যদি বুলেট প্রুফ ভেস্ট বা বিভিন্ন কম্পোজিট ম্যাটেরিয়ালে ফর এক্সাম্পল একটা বুলেট ইম্প্যাক্ট করলে কিরকম হবে, ওই ভেস্টটা কি পারবে যে বুলেটটাকে ঠেকাই দিতে, নাকি ভ্যাট করে বুলেটটা চলে যাবে? অথবা কোন টিম কোন একটা প্রজেক্টাইল একটা বিমে আঘাত করলো, ওই বিমটা কিভাবে ক্র্যাক গ্রোথ করবে, তারপরে ধরো বিমটা কলাপস করবে কিনা, এই জিনিসগুলো তুমি এক্সপ্লিসিট ডাইনামিক্সেও করতে পারো। মোডাল এই অ্যানালাইসিস সিস্টেমে আসলে বিভিন্ন এক্সটার্নাল লোডের কারণে তোমার এটার ফ্রিকোয়েন্সি রেসপন্সটা কেমন হয়, ভাইব্রেশন, ফ্রিকোয়েন্সি রেসপন্স, এই জিনিসটা হচ্ছে মোডাল অ্যানালাইসিস সিস্টেমে অ্যানালাইসিস করা হয়। আইসি ইঞ্জিনের সিস্টেমটাতে তোমরা হচ্ছে বিভিন্ন ফ্লো ক্যারেক্টারিস্টিক্স, ইনলেট আউটলেটের, তারপরে হচ্ছে তোমার বিভিন্ন কম্বাসন প্রোডাক্টের প্রপার্টিজ, তারপরে হচ্ছে বিভিন্ন কম্প্রেশন রেশিও, তারপরে আর কি আছে, ফুয়েল ইনজেকশন, এই জিনিসগুলোর এফেক্ট কি পাওয়ার জেনারেশনে, এমিশনে, এই জিনিসগুলো অ্যানালাইসিস আইসি ইঞ্জিনে করা যায়। এরপর আসে হচ্ছে স্ট্যাটিক স্ট্রাকচারাল, এটাই হচ্ছে তোমরা স্টেডি স্টেট অ্যানালাইসিস যেগুলো আছে স্ট্রাকচারাল, ফর এক্সাম্পল একটা বিমে একটা কন্টিনিউয়াস ফোর্স কাজ করতেছে, অথবা বিয়ারিং প্রেসার কাজ করতেছে, অথবা আরো অনেক ধরনের এক্সটার্নাল লোড যেগুলো থাকে স্ট্রাকচারাল ইয়াতে আমরা পড়ছিলাম। তো ওই সিমুলেশন গুলো তুমি এখানে স্ট্যাটিক স্ট্রাকচারালে করতে পারবা। স্টেডি স্টেট থার্মালটাও সেম, অর্থাৎ থার্মাল অ্যানালাইসিস যেটা তুমি স্টেডি স্টেটে করতে যাচ্ছ। যেমন তুমি এখানে ওই যে অটোমোটিভ ফিন যেগুলো আছে, ফিনের হিট জেনারেশন, হিট ডিসিপেশন অ্যানালাইসিস, তারপরে বয়ান্সির এফেক্ট কি হইতে পারে, এই ধরনের জিনিসগুলো তুমি স্টেডি স্টেটে করতে পারবা। আর ট্রানজিয়েন্টে সেম জিওমেট্রি গুলো তুমি অ্যানালাইসিস করতে পারবা, তবে আমরা ট্রানজিয়েন্ট অ্যানালাইসিসটা তখনই করি, অর্থাৎ একটা সিস্টেমের যখন টাইমের রেসপেক্টে তার চেঞ্জ গুলো কিরকম হচ্ছে ওইটা আমরা দেখতে চাই, তখনই আমরা হচ্ছে ট্রানজিয়েন্ট থার্মালটা ইউজ করব। সিমিলারলি ট্রানজিয়েন্ট স্ট্রাকচারালটাও সেম, স্ট্রাকচারাল অ্যানালাইসিস যেগুলো স্ট্যাটিক স্ট্রাকচারালে করি, ট্রানজিয়েন্টও আমরা করতে পারবো। তবে আমরা যদি টাইম ওয়াইজ ভেরিয়েশন দেখতে চাই, ধরো ইনিশিয়াল 0 সেকেন্ড থেকে আমি
একটা বিমে আমি একটা প্রেসার ফোর্স দিলাম একটা সারফেসে সে 100 প্যাসকেল। তো এখন ওই টাইমের সাথে ওই এটার ডিফরমেশনটা কিভাবে হচ্ছে, এই জিনিসটা যদি অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমরা ট্রানজিয়েন্ট স্ট্রাকচারাল করতে পারবো। আর খুব ইম্পর্টেন্ট কিছু কাজ আছে যেগুলা খুব হাই কোয়ালিটি পাবলিকেশনও লাগে। ওই এই সিস্টেমগুলোতে তোমার কাপড় অ্যানালাইসিস ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, ফ্লুয়েন্ট আর স্ট্রাকচারাল দুইটাকে কম্বাইন করে একত্রে সিমুলেশন করা, স্টেডি স্টেট থার্মাল স্ট্যাটিক স্ট্রাকচারাল এই দুইটাকে কম্বাইন করে একত্রে সিমুলেশন করা, ট্রানজিয়েন্ট থার্মাল ট্রানজিয়েন্ট স্ট্রাকচারাল দুইটাকে কম্বাইন করে সিমুলেশন করা। এরপর আসে হচ্ছে টপোলজি অপটিমাইজেশন। আমি উদাহরণ দিই একটা। ফর এক্সাম্পল, ধরো আমরা এয়ারফয়েল নিলাম, এয়ারফয়েলের উপর দিয়ে ফ্লুইড ফ্লো করতেছে, এটা আমরা ফ্লুয়েন্টে করতে পারি। এটা চুয়েটে খুব বেশি হয় কাজটা, কুয়েটাও হয়, আমি দেখছিলাম পেপার গুলা। তো এখন আমরা ফ্লো সিমুলেশন করে ফ্লুইড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স গুলো পাইলাম। এখন ফ্লুয়েন্টে কিন্তু তোমার নর্মালি কি হচ্ছে, এয়ারফয়েলটার যে ডিফ্লেকশনটা হচ্ছে প্রেসার ডিফারেন্সের কারণে। আহ, একটা এয়ারফয়েলের উপরে আর নিচে তোমার প্রেসার ডিস্ট্রিবিউশন কিন্তু সেম থাকে না। উপরে প্রেসারটা কম থাকে, নিচে বোধহয় বেশি থাকে। হ্যাঁ, তাইলে এখন ওই প্রেসার ডিফারেন্সের কারণে কি হবে, বিমের একটা ডিফ্লেকশন তৈরি হবে। তাহলে এখন বিমটা কিন্তু আর আগের জায়গায় নাই, বিমের ওরিয়েন্টেশনটা চেঞ্জ হয়ে গেছে, লোকেশন। তো এখন ফ্লুইড ফ্লো যে ডিরেকশনে হচ্ছে, আগে ধরো আমরা ধরে নিলাম যে এয়ারফয়েলটা পারপেন্ডিকুলার সাথে, এখন বিমের ডিফ্লেকশনের কারণে কি হচ্ছে, ওরিয়েন্টেশনটা লোকেশনটা চেঞ্জ হয়ে গেছে না। তো এখন তুমি যদি শুধু ফ্লুয়েন্টের স্টাডিটা করো, তুমি কিন্তু এই এফেক্টটা পাচ্ছ না। তো তুমি যেটা করতে পারো, তুমি যদি ওই ফ্লুয়েন্ট আর স্ট্রাকচার কম্বাইন করে অ্যানালাইসিসটা করো, তাহলে ওই বিমের ডিফ্লেকশনের কারণে এফেক্টটাও হয়তো তুমি ক্যালকুলেট করতে পারতেছো। ঠিক আছে। আরেকটা উদাহরণ দিই। ফর এক্সাম্পল, তোমার থার্মাল আর স্ট্রাকচার অ্যানালাইসিস কিভাবে কাপড় ভাবে করা হয়। মনে করো তুমি একটা মেটাল হিট করতেছো, আমি সিম্পল একটা উদাহরণ দিচ্ছি। এখন মেটালটা যদি হিট করো, স্টেডি স্টেট থার্মাল অ্যানালাইসিস যদি শুধু করো, তুমি ডিফ্লেকশনের কারণে যে এফেক্টটা আছে সিমুলেশনে, ওইটা কিন্তু ক্যাপচার করতে পারতেছো না। কিন্তু যদি তুমি স্ট্রাকচারাল অ্যানালাইসিস সহ কম্বাইন করে করো, তাহলেও কিন্তু ওই ডিফরমেশন আর ডিফরমেশনের এফেক্টটাও কিন্তু ও এখানে ইনক্লুড করে নিচ্ছে। মূলত এই কারণেই আসলে কম্বাইন্ড অ্যানালাইসিস গুলো করা হয় কাপড় অ্যানালাইসিস ব্যবহার করে। একটা নতুন টপোলজিশন তোমরা ইউটিউবে সার্চ দিয়ে কিছু ফ্লুয়েন্টের উপরে ভিডিও দেখে নিয়ে এটা খুব ভালো পসিবল আর কি। এই কারণে ইম্পর্টেন্ট আছে, তোমরা প্রজেক্টেও কাজে লাগতে পারে টপোলজি অপটিমাইজেশন। তারপরে তোমার ধরো কি কি রকম সিমুলেশন করা যায়, আমি বলছিলাম আগেও যে কম্বাসন ইঞ্জিনের সিমুলেশন গুলো আমরা এখানে করতে পারতেছি। এরপরে ব্যাটারি পারফরমেন্স অ্যানালাইসিস, ব্যাটারির থার্মাল ম্যানেজমেন্ট, তারপরে ব্যাটারির ভিতরে কিন্তু কেমিক্যাল রিয়াকশনও হচ্ছে। বিভিন্ন রকমের ব্যাটারি আছে, লিথিয়াম আয়ন ব্যাটারি, নিকেল ক্যাডমিয়াম ব্যাটারি। তো তুমি ওই কেমিক্যাল রিয়াকশন সহ বিভিন্ন অ্যানালাইসিস করতে পারো যে কেমিক্যাল রিয়াকশনের কারণে হিট জেনারেশন কেমন হচ্ছে, এই হিটটাকে তুমি কিভাবে ডিসিপেট করবা একটা প্রপার সিস্টেম ডেভেলপমেন্টের জন্য। থার্মাল ম্যানেজমেন্ট বলে আর কি। তো এটা তুমি অ্যানসিসে ফ্লুয়েন্টলি করতে পারো। আর এটা তুমি দেখবা অনেক ভালো ভালো জার্নালে এটা নিয়ে কিন্তু পেপার পাবলিশ হয়, কারণ বর্তমানে অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে একটা হিউজ চেঞ্জ আসতেছে, সেটা হচ্ছে ওই ইলেকট্রিক গাড়ি। তো ইলেকট্রিক গাড়িতে অবশ্যই ব্যাটারি ইউজ করতেছে এনার্জি স্টোরেজ মিডিয়াম হিসেবে। তা এখন যেটা হচ্ছে তোমার যখন এই গাড়িগুলো রান হচ্ছে, তখন তোমার হিট জেনারেশন হচ্ছে। তো ওই ব্যাটারির হিটটা কিভাবে তুমি ডিসিপেট করবা, এটাকে থার্মাল ম্যানেজমেন্ট বলে ব্যাটারির। এটা তোমার সিমুলেশনের খুব ভালো একটা হট টপিক, তোমরা এটা নিয়েও ইচ্ছা করলে সিমুলেশন করতে পারো। এরপরে অ্যারোডাইনামিক্স, যেমন ওই যে বিভিন্ন ফাইটার এয়ারক্রাফটের ফ্লো সিমুলেশন, তারপরে বিভিন্ন রেসিং কার, তারপরে নর্মাল অটোমোবাইল আছে, এগুলোর শেপ শেপের কারণে কি ফর্ম ড্র্যাগ, স্কিন ফ্রিকশন কোএফিসিয়েন্ট, লিফট,
বিভিন্ন রকমের ওই অ্যারোডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স অ্যানালাইসিস করতে পারো। এরপরে ফ্লো মডেলিং, এটাই সবচেয়ে বেশি ব্যবহার হয় আর কি ফ্লুয়েন্টে। ফ্লো মডেলিং হচ্ছে তুমি ফ্লুইড ফ্লো সিস্টেম অ্যানালাইসিস করার জন্য, হয়তো এটা হইতে পারে হিট এক্সচেঞ্জার, হইতে পারে এনার্জি স্টোরেজ মিডিয়াম, হইতে পারে আমাদের ফর এক্সাম্পল আমাদের হিউম্যান বায়োলজিক্যাল টিস্যুর ভিতরে কিভাবে ফ্লোটা হচ্ছে এটার সিমুলেশন, এগুলো তুমি ফ্লো মডেলিং এ করতে পারো। এরপরে আসো হচ্ছে হাইড্রোডাইনামিক্স। এখানে হাইড্রোডাইনামিক্স এর যে ছবিটা দেখতেছো সাবমেরিনের, এটা আমিই করছিলাম সিমুলেশনটা চলতে থাকতে। আহ, এই হাইড্রোডাইনামিক্স যেগুলো আছে, ড্র্যাগ কোএফিসিয়েন্ট, লিফট কোএফিসিয়েন্ট, তারপর পিচিং মোমেন্ট ক্যারেক্টারিস্টিক্স, এগুলো তুমি সিমুলেশন করে বের করে আনতে পারো। তারপরে এই ডাটাগুলো কেন লাগে? এই ডাটাগুলো হচ্ছে তোমার একটা ধরো হচ্ছে তুমি সাবমেরিন বা ইউবি ডিজাইন করলা বিভিন্ন প্রপালশন পাওয়ারে, তারপরে বিভিন্ন ডেপথে জিনিসটা আসলে কিভাবে ম্যানুভার করবে তুমি জানতে চাইলে তোমার অবশ্যই হাইড্রোডাইনামিক ক্যারেক্টারিস্টিক্স গুলো জানতে হবে। তো এরপরে আসা হচ্ছে বায়োমেডিকেল অ্যানালাইসিস। বায়োমেডিক্যাল অ্যানালাইসিসটা একটু ডিফিকাল্ট এনসিসি, তারপরও এখন অনেকেই করতেছে। পার্টিকুলারলি তোমার অ্যারোসল লাংসে কিভাবে হচ্ছে এটা নিয়ে বেশি কাজ হয় আর কি। তো এখানে যে ছবিটা দেখতেছো, এখানে ওরা হচ্ছে তোমার ইলাস্টিক ডিফরমেশন মডেলিং বলে, ওই মডেলিংটা ব্যবহার করছে। অর্থাৎ আমরা যে নিঃশ্বাসটা নিচ্ছি, ইনহেলেশন করলে লাংসটা কি পরিমাণ এক্সপান্ড করতেছে, এটার শেপ কিভাবে চেঞ্জ হচ্ছে, এক্সহেল করলে আবার কি কিরকম শেপ চলে আসতেছে এটার, এই জিনিসগুলো এখানে অ্যানালাইসিস করা সম্ভব। তারপরে ধরো তুমি রাস্তাঘাটে হাঁটতেছো, তোমার দেখা যাচ্ছে ধুলাবালি আছে, এখন তুমি নিঃশ্বাস নিলে এই ধুলাবালিটা যে তোমার ফুসফুসের ভিতরে ঢুকতেছে, কোন লোকেশনে কতটুকু ধুলাবালি জমা হচ্ছে, অথবা আমাদের ফুসফুস অনেক ব্রাঞ্চ হয় না, শাখা প্রশাখা যে একদম নিচ পর্যন্ত যায় কিনা, অথবা দেখা গেছে যে ট্রাকিয়াটি ডিপোজিশনটা হয়ে গেছে, ভিতরে আর যাচ্ছে না, এই ধরনের গুলো তুমি হচ্ছে এনসিসি করতে পারো। তো ফ্লুয়েন্টে তোমার সিমুলেশন টোটাল 5টা স্টেপ। যে কোনো সিস্টেমে যদি তুমি ফ্লুয়েন্ট অ্যানালাইসিসটা করতে চাও, একটা সিমুলেশনে ফার্স্টই লাগবে, সে অবশ্যই তোমার একটা জিওমেট্রি লাগবে, অর্থাৎ ফ্লুইড ডোমেইন অথবা অবজেক্ট যেটার উপর দিয়ে ফ্লোটা হচ্ছে বা কোনো একটা কাজ হবে, তোমার এই জিওমেট্রিটা লাগবে। সেটা তুমি ডিজাইন করতে অথবা এর বাইরেও, তুমি যদি এর ভিতরে করো, ডিজাইন মডেলার আছে স্পেসিক্যালি এখানে জিওমেট্রি এখানে বলবো যে ইউজ করতে, কারণ আমরা সবাই মোটামুটি সলিডওয়ার্কস খুব ভালোভাবেই পারি। আর সলিডওয়ার্কস যেহেতু স্পেশাল ক্যাট সফটওয়্যার এটা, তো কমপ্লেক্স জিওমেট্রি গুলো ডিজাইন করাও কিন্তু সলিডওয়ার্কস অনেক ইজি। তো সলিডওয়ার্কস এ করাটাই আমি প্রেফার করি। সলিডওয়ার্কস এ তুমি জিওমেট্রিটা ডিজাইন করার পরে তুমি এটাকে এসটিইপি ফরম্যাটে সেভ করবা। এসটিইপি ফরম্যাটে সেভ করে রাখলে তারপরে অ্যানসিস থেকে যখন ওয়ার্কবেঞ্চ থেকে তুমি ফ্লুয়েন্টে ঢুকবা, তুমি ফ্লুয়েন্টে জিওমেট্রিতে ঢুকে ইম্পোর্ট এক্সটার্নাল জিওমেট্রিতে যে তুমি স্টেপ ফাইলটা লোড দিয়ে জেনারেট করবা, তাহলেই তোমার জিওমেট্রিটা ডিজাইন মডেলারে জেনারেট হয়ে যাবে। এটা ছাড়াও আরো এনসিসি অনেক সফটওয়্যার থেকে এই জিওমেট্রি লোড করার জন্য অপশন আছে। তুমি ক্যাটিয়াতেও করতে পারো, তারপরে আর কি আছে সফটওয়্যার, ক্রিও আছে বোধহয়। এই বিভিন্ন ডিজাইন সফটওয়্যার থেকেও তুমি ইচ্ছা করলে জিওমেট্রি এখানে লোড করতে পারবা বিভিন্ন ফরম্যাটে। তো জিওমেট্রিটা ডেভেলপ করা শেষ হইলে তারপরে তোমার যেটা করতে হবে, তুমি ম্যাশ করতে হবে। অর্থাৎ আহ, আমরা ফার্স্টে একটা ফ্লুইড ডোমেইন আর অবজেক্ট ডোমেইন ডিজাইন করলাম। এখন সিমুলেশন করতে গেলে যেটা করতে হবে, ওই ফ্লোটার একটা কিছু গভর্নিং ইকুয়েশন থাকে, কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন। এখন ফিনিট এলিমেন্ট মডেলিং টেকনিকটা হচ্ছে কি, এই পুরা জিওমেট্রিটাকে অসংখ্য ছোট ছোট ভাগে ভাগ করে ফেলে।
অনেক ছোট ছোট ভাগে ভাগ করার পরে ওই যে গভর্নিং ইকুয়েশন গুলো এই ফিজিক্সটাকে রুল করবে, ও হচ্ছে ওই ইকুয়েশন গুলোকে ছোট ছোট জিওমেট্রিতে সলভ করার চেষ্টা করে আমরা যে বাউন্ডারি কন্ডিশন গুলো দিব সেটার ভিত্তিতে। তো এটার জন্য আমাদেরকে ফার্স্টে যেটা করতে হবে, জিওমেট্রিটাকে ছোট ছোট ভাগে ভাগ করতে হবে, যেটাকে ডিসক্রিটাইজেশন বলে, অর্থাৎ বিচ্ছিন্নকরণ। ঠিক আছে, এখন ডিসক্রিটাইজেশনটা আমরা তোমার আইসিএম এনসিসি এর ডিফল্ট যেটা আছে, তুমি ম্যাশে ঢুকে ক্লিক করলে যেটা ডিফল্ট চলে আসে সেটাই হচ্ছে আইসিএম। তুমি এখানেও করতে পারো অথবা গ্যাম্বিটও করা যায়, গ্যাম্বিট দরকার নাই, আইসিএম যথেষ্ট ভালো, তুমি আইসিএম করাটাই বেটার হবে। এরপর হচ্ছে সেট আপ। তো সেট আপে যায় তুমি প্যারালাল কম্পিউটিংটা টিক দিবা আর ডাবল প্রিসিশনটা টিক দিয়ে রাখবা আর কি। তো এখানে তোমার প্যারালাল প্রসেসিং এ তুমি অন করলে দেখবা যে প্রসেসে কয়েকটা নাম্বার চায়। ওখানে দেখবা যে জিপি জিপিইউ, তারপরে কোর না কি একটা জানি অপশন আছে। তো এখানে তুমি কি সিলেক্ট করবা, যেটা প্রসেস প্রসেস প্রসেসের ব্যাপারটা হচ্ছে কি, তুমি আগে তোমার কম্পিউটারের ইয়াটা জানবা আর কি, কোয়ালিফিকেশনটা। ফর এক্সাম্পল আমি আমারটা দিয়ে উদাহরণটা দিই। আমি যে কম্পিউটার সিমুলেশন গুলো করি সেটা হচ্ছে 8 জিবি র্যাম, কোর হচ্ছে 2টা, প্রতি করে আবার 2টা করে থ্রেড আছে। তো তোমার কম্পিউটারে কয়টা থ্রেড আছে তুমি আগে ওইটা জানবা। ধরো আমার কম্পিউটারে 4টা থ্রেড আছে, তাইলে আমি প্যারালাল প্রসেসিংটা অন করে কি করব, 4টায় কিন্তু আমি প্রসেস দিতে পারি, ঠিক না? অর্থাৎ 4টা থ্রেডেই তুমি সিমুলটেনিয়াসলি সলিউশন করো। কিন্তু এখানে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে তোমার কম্পিউটার হ্যাং করে ফেলবে, কারণ তোমার র্যামের দেখা গেছে যে 90 থেকে 100%ই ব্যবহার হয়ে যাচ্ছে, যে কারণে কম্পিউটার হ্যাং করবে। তো তুমি যেটা করবা, তুমি অ্যাটলিস্ট একটা কোর প্রসেসিং এ রাখবা না। তোমার যদি 4টা থ্রেড থাকে কম্পিউটারের সিপিইউতে, তুমি হচ্ছে 3টা থ্রেড ইউজ করবা, অর্থাৎ 70% বা 80% যেন ইয়াতে থাকে। টাস্ক ম্যানেজার থেকেও তোমরা ইচ্ছা করলে দেখতে পারো যে কম্পিউটারের কতটুকু ক্যাপাবিলিটি ইউজ হচ্ছে। এরপরে আসা হচ্ছে তোমার সেট আপে ঢুকলেই ও সলিউশন ইয়াটা মেনুটা অন করবে। এখান থেকে সলিউশনে যে তুমি হচ্ছে বাউন্ডারি কন্ডিশন গুলোই দিতে হবে। এখন নর্মালি অ্যানালাইসিসটা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্টেডি স্টেট কেস অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ট্রানজিয়েন্ট স্টেটের অ্যানালাইসিস। তো তোমার সিমুলেশন নেচার অনুসারে তুমি ওইভাবে সলিউশনটা সেট আপ করতে হবে। এরপরে তুমি সলিউশনটা রান করে রেজাল্ট গুলো তুমি ইচ্ছা করলে সলিউশন থেকেও দেখতে পারো, অথবা রেজাল্টসে তুমি ওয়ার্ক বেঞ্চে ব্যাক করবা। ওয়ার্ক বেঞ্চে ব্যাক করার পরে তুমি রেজাল্টসে ঢুকবা, রেজাল্টসে ঢুকলে ও সিএফডি পোস্ট নামের একটা ইয়ে আছে, ওদের টুল আছে, ওই সিএফডি পোস্ট অন হবে আর কি। নর্মালি সিএফডি পোস্ট দিয়ে পোস্ট প্রসেসিং করাটা অনেক ইজি এবং বেটার, প্রচুর ফ্লেক্সিবিলিটি আছে আর অনেক কিছু দেখা যায় খুব সহজেই। তো সিএফডি পোস্টই ইউজ করবা। তো এই কথাগুলো আমি বলে ফেলছি যে আসলে জিওমেট্রিতে ঢুকে কি করতে হবে, ম্যাশে ঢুকলে কি করতে হবে, সেট আপে ঢুকলেও কি করতে হবে। আহ আচ্ছা, তারপরে বলা দরকার। তো তুমি জিওমেট্রি ডিজাইন মডেলারই ডিজাইন করছো অথবা সলিড ওয়ার্কসেই ডিজাইন করে এনসিসি এর ডিজাইন মডেলারে লোড করছো? এটার পর যেটা করতে হবে, তোমার ডোমেন গুলো আগে ফাইনাল করতে হবে। ফর এক্সাম্পল, তুমি যদি সলিড ওয়ার্কসে একটা ফাইল ডিজাইন করো, মনে করো তুমি একটা ইনসার্ট ডিজাইন করছো, ইনসার্টটা ডিজাইন করা শেষ হইলে তুমি আলাদা আরেকটা ইনসার্টের উপরেই একটা ফ্লুইড ফ্লো ডোমেইন ডিজাইন করলা। দুইটাকে কিন্তু মার্চ করো নাই, মার্চ করা যাবে না। তো এখন তুমি যখন এই জিনিসটা অ্যানসিসে লোড করবা, যেটা হচ্ছে ওই ইনসার্টের রিজিয়ন আর ফ্লুইড ফ্লো রিজিয়নও কিন্তু ওভারল্যাপ করতেছে। তো এখন তুমি এটা সিমুলেশন করতে গেলে কিন্তু তোমার সিমুলেশনটা অ্যাকুরেট হবে না, কারণ যে জায়গাতে ইনসার্ট আছে ওই জায়গাটার তোমার ফ্লুইড ফ্লো হচ্ছে না। তাহলে তোমাকে যেটা করতে হবে, তুমি ডিজাইন মডেলারে ফার্স্টে বুলিয়ান অপারেশনটা করতে হবে। বুলিয়ান অপারেশন করে ইনসার্টের রিজিয়নে যে ফ্লুইড ফ্লো ডোমেইনটা ড্র হয়ে গেছে সলিড ওয়ার্কসে, তুমি ওই জিনিসটা বুলিয়ান কাট করে বাদ দিয়ে দিতে হবে। তখন দুইটা আলাদা সেপারেট ডোমেইন তৈরি হয়ে যাবে, একটা সলিড ইনসার্টের আর একটা হচ্ছে ফ্লুইড ফ্লো।
এই ধরনের তোমার ডিজাইন অনুসারে যে ধরনের অপারেশন গুলো লাগে তুমি তখন এই জিনিসগুলো ডিজাইন মডেলের পারফর্ম করে ফেলতে হবে। তারপরে তোমার যেটা করতে হবে ওই ডোমেন গুলোকে, তারপরে বিভিন্ন সারফেস বাউন্ডারি গুলোকে নেম দিতে হবে, যেন পরবর্তীতে তুমি ওই নেম অনুসারে সেটআপসে, সলিউশনসে, ম্যাশে তোমার রিকোয়ার্ড অপারেশন গুলো চালাতে পারো। অপারেশন গুলো শেষ করে ডোমেন আর বাউন্ডারি গুলো নেম দিয়ে দিবা। তারপরে যেটা সেটা ডিফারেন্ট যে ডোমেন গুলো আছে সেটাকে একটা পার্ট ফর্ম করে ফেলবা, অর্থাৎ 2-3টা ডোমেন আছে, ওই ডোমেন গুলাকে একটা পার্টে নিয়ে আসবা কম্বাইন করে। এরপরে সেভ করে জিওমেট্রি থেকে এক্সিট মারবা। এক্সিট মারলে তুমি ম্যাশে যাবা। ম্যাশে ডিসক্রিটাইজেশনের অনেক রকমের অপশন আছে। ম্যাশিংটা খুব ভালোভাবে শিখতে হবে, কারণ তোমার সিমুলেশনের অ্যাকুরেসি কিন্তু ম্যাশিং এর উপরও ডিপেন্ড করে। তো ম্যাশিং এর জন্য তোমার বিভিন্ন ভাবে ছোট ছোট ভাগে ভাগ করা যায়, যেমন ফেস সাইজিং করা যায়, বডি সাইজিং করা যায়, তারপরে তোমার ডিফারেন্ট ম্যাশ শেপস আছে, টেট্রাহেড্রাল, তারপরে হেক্সাহেড্রাল, এরপরে কম্বিনেশন পলিহেড্রাল নাকি একটা আছে বোধহয়। এই ধরনের ম্যাশ শেপ গুলো আছে, এগুলো দিয়েও তুমি ডিসক্রিটাইজ করতে পারো। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে ম্যাশিং এর ক্ষেত্রে, সেটা মাথায় রাখবা, সেটা হচ্ছে ইনফ্লেশন লেয়ার্স। এটা কোথায় লাগে তোমাকে আমি যদি বলি যে একটা পাইপের ভিতরে ফ্লো হচ্ছে, এখন ফ্লুইড ফ্লো ক্যারেক্টারিস্টিক্স পাইপের মাঝখানে কিন্তু খুব তেমন চেঞ্জ হবে না, যতটুকু তোমার পাইপের সলিড সারফেস আর ফ্লুইড অ্যাডজাসেন্ট যে ফ্লুইড সারফেসটা আছে ওখানে যেভাবে চেঞ্জটা হবে। কারণ কি ওখানে নো স্লিপ সারফেস, ঠিক না? তো ওখানে দেখা গেছে যে ফ্লোর সাথে একটা বাউন্ডারি লেয়ার কিন্তু ডেভেলপ করতেছে। এখন তুমি যদি অনেক ছোট 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 ভাগ করো, ওভারঅল পুরা জিওমেট্রিটারে ইউনিফর্ম ভাবে কি হচ্ছে, তোমার এলিমেন্ট সাইজ বেড়ে যাচ্ছে। যত বেশি এলিমেন্ট হবে সিমুলেশন করতেও কিন্তু তত বেশি টাইম লাগতেছে, ঠিক না? এখন তুমি আহ, এটা করতে পারো, কিন্তু কম্পিউটেশনাল এক্সপেন্সটা তোমার বেড়ে যাচ্ছে। তুমি আরেকটা যেটা করতে পারো যে এলিমেন্ট গুলোকে, এলিমেন্ট সাইজটা বড় রেখে ডিসক্রিটাইজেশনটা করলা, কিন্তু যে জায়গাতে ফ্লো ফিজিক্সটা রেপিডলি চেঞ্জ হচ্ছে, যেমনটা আমি বললাম যে ফ্লুইড আর সলিড সারফেস, এখানে তুমি ওই জায়গাতে ইনফ্লেশন লেয়ারটা ইমপ্লিমেন্ট করলা। তো ইনফ্লেশন লেয়ারটা ইমপ্লিমেন্ট করলে কি হবে, ও অন্যান্য জায়গাতে ওই এলিমেন্ট সাইজটা বড়ই থাকবে, কিন্তু ইনফ্লেশন লেয়ার যে জায়গাতে আছে ওই জায়গাতে অনেকগুলো ছোট ছোট ভাগে ভাগ করে ফেলবে, যেন বাউন্ডারি লেয়ারটাকে সে সুন্দরভাবে ক্যাপচার করতে পারে। তো এই জায়গাতে তুমি ইনফ্লেশন লেয়ার দিলে তোমার কম্পিউটেশনাল এক্সপেন্সটা কমে যাচ্ছে। এভাবে অনেক রকম ম্যাশিং টেকনিক আছে, তোমরা যত বেশি আসলে সিমুলেশন করবা তত বেশি শিখবা। তো এভাবে করে তোমার ওই কস্ট এফেক্টিভ একটা approach করবে আর কি, কম্পিউটেশনালি যেন এফেক্টিভটা হয়। 8 জিবি র্যাম নিচে হলে আসলে সিমুলেশন করাটা অনেক ডিফিকাল্ট। যদি কারো এর থেকে কম র্যামের কম্পিউটার হয় সেক্ষেত্রে 4 জিবির একটা এডিশনাল র্যাম লাগাই নিবা, 3-4 হাজার টাকা নিবে। আর এর বেশি র্যাম হলে তো আরো ভালো। এরপর আসা হচ্ছে ম্যাশের কোয়ালিটি কন্ট্রোলের কিছু ব্যাপার আছে। তোমার সিমুলেশন, যেহেতু বললাম যে সিমুলেশন অ্যাকুরেসি ডিপেন্ড করতেছে ম্যাশের উপর। তো এখন তুমি যে ম্যাশিংটা করছো এই ম্যাশিং এর কোয়ালিটিটা কেমন তুমি চেক করতে পারো ইচ্ছা করলে। তোমার ওই ম্যাশিং ঢুকলেই তুমি যখন সাইজিং এ করবে তুমি দেখবা একটা অপশন, এখানে ঢুকলে তুমি অনেক ধরনের কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক্স এর প্যারামিটারের ভ্যালু দেখতে পারো ইচ্ছা করলে। ফর এক্সাম্পল, তোমার ম্যাশের অ্যাভারেজ অ্যাসপেক্ট রেশিও কেমন, তোমার অ্যাভারেজ ম্যাশ কোয়ালিটি কেমন, স্কিউনেস কেমন, অর্থোগোনাল কোয়ালিটি কেমন। তুমি এই জিনিসগুলো যত স্ট্যান্ডার্ডের কাছাকাছি নিতে পারবা তোমার ম্যাশিং কোয়ালিটিটা ততই ভালো, এবং সিমুলেশনটাও তোমার বেটার হবে, এটাই ধরে নেওয়া হয়। তো এখন তুমি এই কোয়ালিটি গাইডলাইনটা কই পাবা, সেটা হচ্ছে তুমি অ্যানসিস এর ইউজার একটা ওদের ওয়েবসাইটে দেওয়া আছে, তুমি ওখানেও দেখতে পারো, অথবা বিভিন্ন সিএফডি ফোরাম, বিভিন্ন থিওরিটিক্যাল ডিসকাশন, মানে ডিসকাশন গ্রুপেও দেখা গেছে যে কোয়ালিটি এলিমেন্টের স্ট্যান্ডার্ড গুলো দেওয়া থাকে বিভিন্ন সিমুলেশনের জন্য। তুমি ওটার সাথে মিলাই নিবা তোমার সিমুলেশনের ম্যাশিংটা কিরকম হচ্ছে। এরপর আসা হচ্ছে সেটআপ। সেটআপে ওই যে বললাম ডাবল প্রিসিশন আর প্যারালাল প্রসেসিংটা অন রাখবা।
এরপর হচ্ছে তোমার সেটআপ আর সলিউশন। সেটআপের ভিতরে তুমি ওই যে ট্রানজিয়েন্ট করতে চাও, স্টেডি স্টেট অ্যানালাইসিস করতে চাও, ওটা নিয়ে তুমি ডিফাইন করতে পারো। তুমি কি সিমুলেশনে গ্র্যাভিটির এফেক্ট কনসিডার করতে চাও না না করতে চাও, ওগুলো ওখান থেকে তুমি ডিফাইন করে দিবা। মডেলসে গেলে অনেকগুলো অপশনস আছে, যার ভিতরে তোমার সিমুলেশনের উপর ডিপেন্ড করবে কি কি অপশন গুলো তোমার দরকার। যেমন তুমি যদি সিঙ্গেল ফেজ ফ্লো নিয়ে কাজ করো, অর্থাৎ ওয়াটার ফ্লো হচ্ছে, ওয়াটার স্টিমও কনভার্ট হচ্ছে না, আইসেও কনভার্ট হচ্ছে না, যদি সিঙ্গেল ফেজ হয় তাহলে তোমার মাল্টিফেজটা দরকার নেই, তুমি মাল্টিফেজটা অফ রাখবা। আবার তোমার যদি হিট এক্সচেঞ্জার হয়, অর্থাৎ পাইপের সারফেস থেকে ধরো ফ্লুইডের ভিতরে হিট ট্রান্সফার হচ্ছে, অথবা ফ্লুইড থেকে পাইপের সারফেসের থেকে কনভেকশন আর রেডিয়েশন লস হচ্ছে, তার মানে তোমার এখানে এনার্জি ইনভলভ, সেক্ষেত্রে তুমি এনার্জি মডেলটা অন করবা। এরপর আসো ভিসকোসিটি। ভিসকোসিটি তুমি যদি ফ্লুইড ফ্লো অ্যানালাইসিস করো, যদি রেনল্ডস নাম্বার 4000 উপরে হয়, তুমি ভিসকোসিটি মডেল টার্বুলেন্টের জন্য যেগুলো আছে সেগুলো থেকে একটা সিলেক্ট করতে হবে। তো টার্বুলেন্সে কি কি মডেল আছে? এসএসটি কিউ ওমেগা মডেল আছে, কে এপসিলন মডেল আছে, স্কেলার আলমেরাস আছে, তারপরে তোমার লার্জ এডি সিমুলেশন মডেল আছে ভিসকোসিটির জন্য, এগুলো ব্যবহার করা যায়। আবার যদি তারও নিচে হয়, 4000-এর নিচে ল্যামিনার রিজনে, তাহলে ভিসকোসিটি ল্যামিনার মডেলটা তুমি ইউজ করবা। এখানে আসলে সিমুলেশন তোমাকে আমি এখন যেগুলো বলতেছি সেগুলো তো আসলে প্রসিডিউরটা, এটার ভিতরেও কিন্তু আন্ডারলাইং ফিজিক্স আছে, তারপরে কোন জায়গায় কোনটা ব্যবহার করতে হবে কেন, এগুলার প্রপার ফিজিক্সটা জানতে হবে আর কি। কারণ পেপার যদি তুমি লিখতে চাও বা সিমুলেশন অ্যাকুরেট কিনা বুঝতে চাও, এই জিনিসগুলো তোমার বুঝতে হবে। ফর এক্সাম্পল, ভিসকোসিটিতে তুমি অ্যাসিস্টিক কিউমেগা মডেলটা সিলেক্ট করলা। এখন অ্যাসিস্টিক কিউমেগা মডেলটা কোন রেঞ্জে সবচেয়ে ভালো পারফরমেন্স দেয়? সেটা হচ্ছে টার্বুলেন্ট রিজিয়ন কিন্তু লো রেনল্ডস নাম্বার, যেমন 4000 থেকে 10,000 বা 20,000। কারণ অ্যাসিস্টিক কিউমেগা মডেলটা কি, এটা হচ্ছে একটা হাইব্রিড মডেল। এটা হচ্ছে কি, তোমার যে জায়গাতে বাউন্ডারি লেয়ারের খুব কাছাকাছি, অর্থাৎ যে জায়গায় লোকাল রেনল্ডস নাম্বারটা কম, ওই জায়গাতে হচ্ছে এসএসটি কে ওমেগা মডেলটা ব্যবহার করবে। আর যে জায়গাতে লোকাল রেনল্ডস নাম্বারটা অনেক হাই, ওই জায়গাতে সে কে অ্যাপসিলন মডেলটা ইউজ করবে। তাহলে তুমি এখন আন্তাজে যদি এসএসটি কে ওমেগা মডেল টিক করো, না জানো যে আসলে এই জিনিসটা কোথায় ব্যবহার করতে হবে, তুমি কিন্তু অ্যাকুরেট সলিউশন নাও পাইতে পারো, ঠিক না? একইভাবে তুমি হায়ার রেনল্ডস নাম্বারেও যদি এসএসটি কে ওমেগা ব্যবহার করো, আহ তোমার হয়তো অ্যাকচুয়াল রেজাল্টটা নাও আসতে পারে। এই ক্ষেত্রে তুমি যদি কে এপসিলন মডেল যেটা আছে, আরএনজি কে এপসিলন মডেল, ওইটা ব্যবহার করো, সেক্ষেত্রে ভিসকোসিটি মডেলটা অনেক প্রপার হয়। তো এই জিনিসগুলো ওই তোমার ফিজিক্সটা জানতে হয় আর কি, তো জানলে বেটার সিমুলেশন করা পসিবল। একইভাবে রেডিয়েশন মডেল গুলো নিয়েও এখানে কাজ করা যায়। তারপরে ডিসক্রিট ফেজ, ফর এক্সাম্পল ন্যানোফ্লুইড ফ্লো নিয়ে যদি তুমি কাজ করতে চাও, ন্যানোফ্লুইডে যেই বেস ফ্লুইডটা কি ওয়াটার বা একটা অয়েল থাকে, আর এটার ভিতরে সলিড ন্যানো পার্টিকেল ডিসপার্সড অবস্থায় থাকে, এটা কিন্তু ডিজলভ হচ্ছে না, ঠিক না? তাইলে এই ফ্লুইডের ভিতরে ওটা ডিসক্রিট অবস্থায় আছে। তো এই ধরনের মডেল যদি করতে চাও, সেক্ষেত্রে ডিসক্রিট ফেজ মডেল দিয়ে করা সম্ভব। অথবা ওই যে তোমার পার্টিকেল ট্রান্সপোর্ট, এয়ারে কিভাবে ধুলাবালি ছড়াচ্ছে, অথবা কোন একটা ভাইরাস ছড়াচ্ছে, অথবা হাঁচি কাশি দিলে কিভাবে এই জিনিসটা ছড়া যাচ্ছে, এই জিনিসগুলো তুমি ডিসক্রিট ফেজ থেকে করতে পারবা। এরপরে হচ্ছে তোমার এতক্ষণ ধরো তুমি জিওমেট্রি ডেভেলপ করলা, ম্যাশ করলা, কিন্তু কোথাও কিন্তু ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করো নাই, ঠিক না? তো তুমি সলিউশনে গিয়ে কিন্তু ম্যাটেরিয়ালটা অ্যাসাইন করবা। তো ম্যাটেরিয়াল দুই ধরনের অপশন আছে এখানে, সলিড আছে আর হচ্ছে ফ্লুইড আছে। ইচ্ছা করলে তুমি তোমার ইচ্ছা মতো প্রপার্টি ব্যবহার করো কিন্তু ম্যাটেরিয়ালটা ডিজাইন করতে পারো। ফর এক্সাম্পল, তুমি চাচ্ছ যে তোমার টেম্পারেচার ডিপেন্ডেন্ট ম্যাটেরিয়াল প্রপার্টি অ্যাসাইন করবা, এটাও তুমি ইচ্ছা করলে করতে পারো। অথবা ফ্লুয়েন্টের যে ইউজার ডাটাবেসটা আছে, ওই ডাটাবেজে ধরো কোনো একটা ম্যাটেরিয়াল নাই, তুমি কোনো একটা ম্যাটেরিয়াল সিলেক্ট করলে ওটার প্রপার্টি গুলো চেঞ্জ করে কিন্তু একটা নতুন ম্যাটেরিয়াল ডিজাইন করে নিতে পারো, যেটা তোমার সিমুলেশনের জন্য কাজে লাগবে। তারপর হচ্ছে তোমার সেল জোন কন্ডিশনস, ওই ম্যাটেরিয়াল গুলো অ্যাসাইন করার পরে তোমাকে যে ডোমেনে যে ম্যাটেরিয়ালটা লাগবে ওই জিনিসগুলো তুমি অ্যাসাইন করে দিবা সেল জোন কন্ডিশনস থেকে। এরপরে আছে হচ্ছে তোমার বাউন্ডারি কন্ডিশন। বাউন্ডারি কন্ডিশনে হচ্ছে তুমি আসলে তোমার ওই এক্সপেরিমেন্টাল যেই জিনিসগুলো আছে,
সিমুলেশনে তোমার দরকার ওগুলো ইনপুট দিতে হবে। ফর এক্সাম্পল যদি তুমি ফ্লুইড ফ্লো সিস্টেম নিয়ে কাজ করো, সেক্ষেত্রে কি করতে হবে তোমার, ফ্লো ভেলোসিটি অর্থাৎ ফ্লুইড ইনলেটে ঢুকতেছে জিনিসটা, ঠিক না? তাহলে তোমাকে ভেলোসিটি ইনলেটে ফ্লুইড ভেলোসিটি দিতে হবে। যদি হিট ফ্লাক্স পাইপ সারফেস থেকে ভিতরে ঢুকে, তাহলে ওই আউটার টিউব সারফেস তোমাকে হিট ফ্লাক্স অথবা টেম্পারেচার বাউন্ডারি দিতে হবে। যদি সারফেস থেকে হিট লস হইতে থাকে, সেক্ষেত্রে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, রেডিয়েশন লস মডেল, এগুলো অ্যাসাইন করতে হবে। অর্থাৎ বাউন্ডারি কন্ডিশনের ভিত্তিতে কিন্তু তোমার সিমুলেশনটা আসলে সলিউশন প্রসিডিউরের দিকে যাবে। এরপর হচ্ছে তোমার সলিউশনসে সলিউশন মেথড আছে বিভিন্ন রকমের, সিম্পল সি, পিসো, কাপড়। তারপরে সলিউশন কন্ট্রোলে আন্ডার রিল্যাক্সেশন ফ্যাক্টর গুলো আছে। তোমার সলিউশনটা কি তুমি দ্রুত করতে চাও নাকি একটু আস্তে কিন্তু স্টেবল করতে চাও, এই জিনিসগুলো আন্ডার রিল্যাক্সেশন ফ্যাক্টর কন্ট্রোল করে তুমি ইচ্ছা করলে করতে পারো। এরপরে মনিটরে হচ্ছে তোমার ওই সলিউশনটা আসলে কনভার্জ করতেছি না, কনভার্জেন্স হচ্ছে আসলে সলিউশনটা কত রেসিডিউটা কতটুকু নামতাছে, তারপরে হচ্ছে তোমার প্রপার্টি গুলা স্টেবল হয়েছে কিনা, এই জিনিসগুলো তুমি মনিটর থেকে দেখতে পারো। ইউজুয়ালি মনিটরে কিন্তু ডিফল্টে শুধু একটা উইন্ডো থাকে, যেটাতে হচ্ছে কন্টিনিউটি, এনার্জি, তারপরে বিভিন্ন মোমেন্টামের রেসিডিউটা দেখা যায়। ইচ্ছা করলে তুমি কোন একটা সারফেসে টেম্পারেচার কত হচ্ছে, বিভিন্ন ইটারেশনস এর সাথে উঠানামা করতেছে কিনা, স্টেবল হয়েছে কিনা, এটা দেখতে পারো। অথবা কোন ইনলেট আউটলেটে প্রেসারটা কেমন আছে সলিউশন ইটারেশন রানের সাথে, এগুলো দেখে তুমি বুঝতে পারো যে আসলে সলিউশনটা কি তোমার কনভার্জেন্সের দিকে যাচ্ছে কিনা, ঠিক আছে? তো এরপরে ধরো সলিউশন ইনিশিয়ালাইজেশন দুই ধরনের ইনিশিয়ালাইজেশন হয়, একটা হচ্ছে হাইব্রিড ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইনিশিয়ালাইজেশন। তো স্ট্যান্ডার্ড ইনিশিয়ালাইজেশন তুমি তখন ইউজ করবা যখন তুমি কোনো একটা প্যারামিটার জানো, হয়তো জানো যে তুমি ইনলেটে যখন ফ্লোটা স্টার্ট হবে তখন টেম্পারেচার 300 কেলভিন, তাহলে তুমি ওই ওই ইনলেট সিলেক্ট করে তখন হচ্ছে তুমি 300 কেলভিন প্যারামিটার দিয়ে স্ট্যান্ডার্ড ইনিশিয়েশন গুলো করতে পারো। যে কোনো নিউমেরিক্যাল সিমুলেশন প্রসিডিউরে কি লাগে, ফার্স্ট একটা ইনিশিয়াল গ্যাস লাগে। আমরা যে ইন্টারে করছিলাম, তারপরে ধরো ভার্সিটিতে নিউমেরিক্যাল প্রসিডিউর করছি, ওখানে একটা ইনিশিয়াল গ্যাস করা লাগতো না? সেম জিনিসটা যে কোনো নিউমেরিক্যাল প্রসিডিউরে লাগে এবং এই সিএফডি তেও লাগে। তো তুমি এই সলিউশন ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে ফার্স্টে ওদেরকে একটা ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিচ্ছ, যেটাকে ও ব্যবহার করে ইকুয়েশন গুলোকে পরে আরেকটা গ্যাসে যাচ্ছে, তারপর সে রেসিডুয়াল গুলো চেক করতেছে। এভাবে চেক করে 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 কিন্তু সে আসলে এই ফার্দার মুভ করে। তারপর হচ্ছে তোমার ইনিশিয়ালাইজেশন করা হয়ে গেলে তুমি হচ্ছে এখান থেকে রান ক্যালকুলেশনটা অন করতে পারো। রান ক্যালকুলেশনে তুমি কত ইটারেশন করতে চাও, 300, 400, 500। তারপর ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস হলে তোমার টাইম স্টেপ কত হবে, এই জিনিসগুলো রান ক্যালকুলেশন থেকে তুমি দিতে পারো তো তোমার আহ, পছন্দ মতো। আর সলিউশন ক্যালকুলেশন একটি সলিউশন মেথড না কন্ট্রোল কোন জায়গাতেই জানি, তুমি ইচ্ছা করলে কত রেসিডিউ পর্যন্ত আসলে সিমুলেশনটা রান করতে চাও, ওইটাও কিন্তু ইচ্ছা করলে দিতে পারো। অর্থাৎ তুমি এমনও করতে পারো যে যতক্ষণে কন্টিনিউটি ইকুয়েশন tan−3 পর্যন্ত না পৌঁছাবে রেসিডিউ, ততক্ষণ পর্যন্ত ওটা সিমুলেশন রান হবে। ওই অপশন গুলা তোমার চয়েসের ভিতরে আছে আর কি। এনার্জি ইকুয়েশন তুমি কত রেসিডিউ পর্যন্ত হইলে তুমি সিমুলেশনটা অটোমেটিক অফ করে দিবা, এটা কন্ট্রোল করতে পারো। সলিউশনের পরে তুমি হচ্ছে পোস্ট প্রসেসিং, যেটা সেটা রেজাল্টস হয় সিএফডি পোস্ট প্রসেসিং এ যে করবা। তো পোস্ট প্রসেসিং এ করতে গেলে দেখা গেছে যে তুমি ম্যাশিং এ, তারপরে ডোমেইন ডিজাইন মডেলের জিওমেট্রি ডিজাইন করার সময় যেই সারফেস গুলা নেম দিছিলা, ডোমেইন গুলো ডিজাইন করছিলা, এগুলো তুমি পোস্ট প্রসেসিং এ পাবা। কিন্তু এমনও হইতে পারে যে তোমার ফ্লো মাঝখানে টেম্পারেচার কন্ট্রোলটা কেমন, কোন জায়গাতে টেম্পারেচার কেমন হচ্ছে, ভেলোসিটি কেমন হচ্ছে দেখতে চাচ্ছ, তাহলে ওই জায়গাতে তো কোনো সারফেস নাই, তাহলে তুমি কিভাবে দেখবা? তুমি ওই জায়গার জন্য আলাদা প্লেন ক্রিয়েট করতে পারো, লাইন ক্রিয়েট করতে পারো, পলিলাইন ক্রিয়েট করতে পারো, অনেক ধরনের অপশন আছে। তুমি ওভাবে ওগুলো ক্রিয়েট করে পরে ওই জায়গাগুলোতে কন্ট্রোল প্লট, ভেক্টর প্লট, স্ট্রিম লাইন, পার্টিকেল ট্র্যাকিং, অ্যানিমেশন, তারপরে এই ধরনের অপশন গুলো দিয়ে তুমি ইচ্ছা করলে
এটার ফ্লো ফিজিক্সটার আন্ডারলাইং কি ফ্লো ফিজিক্স এটা তুমি আন্ডারস্ট্যান্ড করতে পারো। কি কি করা যায় নরমালি সিডি পোস্ট প্রসেসিং এ? আমরা কন্ট্রোল প্লট করি, টার্বুলেন্ট কাইনেটিক এনার্জি, এডি ভিসকোসিটি, টেম্পারেচার, ভেলোসিটি, বিভিন্ন রকম। এরপর হচ্ছে ভেক্টর প্লট হয়, অর্থাৎ ওরিয়েন্টেশনাল প্লট, কোন প্রপার্টিজটার ওরিয়েন্টেশন কিরকম ম্যাগনিটিউডের সাথে কালার বার সহ ওইটা হয়। তারপরে স্ট্রিম লাইন হয়, পার্টিকেল ট্র্যাকিং হয়, অ্যানিমেশন করা যায়। তারপর চার্ট, চার্ট যেটা সেটা হচ্ছে তোমার ওই ধরো রেডিয়াল ডিরেকশনে তোমার টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কেমন, তারপর লংগিটিউডাল ডিরেকশনে ভেলোসিটি কেমন, ভেলোসিটি প্রোফাইলটা কেমন রেডিয়াল ডিরেকশনে, এই জিনিসগুলো তুমি হচ্ছে চার্ট থেকে ইভালুয়েট করে নিতে পারো। এরপর হচ্ছে ফাংশন ক্যালকুলেটর, এটা হচ্ছে বেশি লাগবে তোমার। ফাংশন ক্যালকুলেটরটা লাগবে তুমি যদি পেপার করতে চাও, তো তোমার অবশ্যই হিট এক্সচেঞ্জার, ফর এক্সাম্পল আমি যদি তুমি নাসেল নাম্বার ক্যালকুলেট করতে চাচ্ছ, অথবা হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট এইচ, তো এইচ তুমি কি জানো যে হিট ফ্লাক্স ডিভাইড বাই টেম্পারেচার অফ দ্য সারফেস মাইনাস টেম্পারেচার অফ দ্য বাল্ক, তাহলে তোমার এই জিনিসগুলো জানতে হবে। তুমি এই জিনিসগুলো ফাংশন ক্যালকুলেটর থেকে বের করে নিতে পারো। অর্থাৎ আমরা এক্সপেরিমেন্ট করলে যে জিনিসগুলো মেজারমেন্ট ডিভাইস থেকে পাই, যেমন রোটামিটার থেকে ফ্লুইড পাই, তারপরে প্রেসার গ্যাস থেকে প্রেসার ডিফারেন্সটা পাই, টেম্পারেচার সেন্সর থেকে টেম্পারেচার পাই, একইভাবে ফাংশন ক্যালকুলেটরের কাজটাও সেম। তুমি প্যারামিটার গুলো পাবা, তারপর তুমি তোমার যেই ডাটা রিডাকশন প্রসিডিউর আছে সেটা ব্যবহার করে তুমি তোমার প্রপার্টিজ গুলো বের করে নিয়ে তারপরে ক্যালকুলেশনটা করবা। এরপর হচ্ছে ভলিউম রেন্ডারিং। এখানে যে যে ছবিটা দেখতে পাচ্ছ এটা একটা ভলিউম রেন্ডারিং আমি করছিলাম, সেটা হচ্ছে 70% পোরাস অ্যালুমিনিয়ামের ভিতর দিয়ে ওয়াটার ফ্লোর ক্ষেত্রে উপরে আমি 100°C টেম্পারেচার দিছিলাম। এটা পুরো ভলিউমের টেম্পারেচার ডিস্ট্রিবিউশনটা কেমন ওইটা দেখাচ্ছে। তো এটাও করা যায় পোস্ট প্রসেসিং এ। টাইম তো অনেক হয়ে গেছে, পেপার কিভাবে লাগে ওইটা কি এখন দেখাবো কিনা? আচ্ছা আমি শর্টকাটে বলে ফেলি, হ্যাঁ। তো ধরো আমি এখন একটা, তোমার এতক্ষণ তো বললাম যে আসলে ফ্লুয়েন্টে তুমি কিভাবে প্রসিডিউরটা প্রসেসটা এই ধরনের গুলো। এখন আমি একটা পেপার করতে চাইলে কি করব? মনে করো আমরা জানি যে প্লেন পাইপে যে ফ্লোটা হয় ওই থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেসটা পাইপ সারফেসে অনেক হাই থাকে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আহ, এই থিকনেসটা কমানো যায় কিনা আমরা ওইটা চেষ্টা করবো থার্মাল বাউন্ডারি লেয়ারের ফ্লোতে। তো এখন প্লেন পাইপে যেহেতু ওই ফ্লো ডেভেলপ হয়ে যাওয়ার কারণে দেখা যাচ্ছে থার্মাল বাউন্ডারি থিকনেসটা বড়, আমরা যদি ইনসার্ট ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেসটা কমে যায়, যে কারণে তোমার হিট ট্রান্সফারটা খুব দ্রুত হয়। কারণ ফ্লুইড মিক্সিংটা ভালো হচ্ছে, আর হচ্ছে ওই তোমার যেহেতু টেম্পারেচারটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট কমে যাচ্ছে ফ্লুইড মিক্সিং ভালো হওয়ার কারণে, দেখা যাচ্ছে যে সারফেস থেকে খুব দ্রুত হিট ডিসিপেট করতে পারতেছে। তাহলে ফার্স্টে আমরা একটা রিসার্চ কোয়েশ্চেন বা রিসার্চ অবজেক্ট আগে তৈরি করে নিব, যে আমরা এখন তাহলে একটা ইনসার্ট আমরা ডিজাইন করলাম। ইনসার্টটা ডিজাইন করে এখন আমরা সিমুলেশন করে দেখতে চাই যে প্লেন পাইপের সাথে কম্পেয়ার করলে কি পরিমাণ পারফরমেন্স ইমপ্রুভ করছে। তো আমরা এই কারণে আহ, আগে প্যারামিটার কি কি চেক করবো ওগুলো ঠিক করলাম, তারপরে জিওমেট্রি ঠিক করলাম, করে এগুলোকে কি করলাম ডিজাইন করে ফেললাম সলিড ওয়ার্কসে। করার পরে সেটাকে আমরা এসটিপি ফাইল ফরম্যাটে সেভ করলাম, সেভ করে এটাকে আমরা এনসি ডিজাইন মডেলারে লোড করলাম। ঠিক আছে, ডিজাইন মডেলারে লোড করার পরে পরে এখান থেকে আমরা ডোমেন গুলোকে বুলিয়ান কাট করে সেপারেট করলাম, তারপর একটা নিউ পার্ট ফর্ম করলাম, সারফেস গুলোর নাম দিলাম, দিয়ে আমরা এখান থেকে ডিজাইন মডেলার থেকে এক্সিট করলাম। করার পরে আমরা কি করলাম, এটাকে ম্যাশিং করলাম ওই যে ডিসক্রিটাইজেশন টেকনিক গুলো ব্যবহার করে। করার পরে কি করলাম, ওই যে বললাম বিভিন্ন ম্যাশিং কোয়ালিটি আমাদের চেক করতে হবে। আমরা বিভিন্ন এলিমেন্ট সাইজের জন্য, এলিমেন্ট নাম্বারের জন্য বিভিন্ন কি কি কোয়ালিটি ক্যারেক্টারিস্টিক আছে, ফর এক্সাম্পল অ্যাভারেজ স্কোয়ারনেস, জিরোর যত কাছে থাকে তত ভালো, এটা চেক করলাম। অ্যাভারেজ ম্যাশ কোয়ালিটি ওয়ানের যত কাছে থাকবে তত ভালো, কোয়ালিটি, তারপরে ওয়াই প্লাস ভ্যালু, এই জিনিসগুলো আমরা চেক করলাম। চেক করে যদি দেখি যে স্ট্যান্ডার্ডের কাছাকাছি আছে, অথবা যারা আগে পাবলিশ করছে তাদের ভ্যালুগুলোর কাছাকাছি আছে, তাহলে বুঝতে পারলাম যে আমাদের ম্যাচিংটা ঠিক আছে। তাহলে আমরা পরে ম্যাচিংটা থেকে এক্সিট করলাম সেভ করে। করার পরে এরপর হচ্ছে আমাদেরকে সেটআপসে যাইতে হবে। সেটআপে যায় এখানে বাউন্ডারি কন্ডিশন গুলো দিব। ওই বাউন্ডারি কন্ডিশন গুলোর ভিত্তিতে ওই গভর্নিং ইকুয়েশন ডেভেলপ করবে। ডেভেলপ করার পরে এখানে সলিউশনটা হবে। এখানে আমি তোমাদেরকে যে দুইটা ছবি দেখাচ্ছি, এখানে আসলে
ফিগারের মাধ্যমে ডিপিক্ট করলাম যে আসলে কি বাউন্ডারি কন্ডিশন কোথায় আছে। ইনলেটে ভেলোসিটি, অর্থাৎ ভেলোসিটি ইনলেট আকারে ইনলেটের বাউন্ডারি কন্ডিশন দিছি। বাহিরের সারফেসে পাইপে আমি হিট ফ্লাক্স দিছি। তারপরে প্রেসার আউটলেট না দিয়ে আউটলেটে আমি আউটফ্লো কন্ডিশন ইউজ করছি যেন রিভার্স ফ্লো না হয়। তো এইভাবে তুমি বাউন্ডারি কন্ডিশন গুলো ইমপ্লিমেন্ট করবা, করে সলিউশন ইনিশিয়ালাইজেশন করবা, রান করলে তোমার সলিউশনটা হবে। হওয়ার পরে আচ্ছা, এখানে আরেকটা জিনিস, এই তুমি যদি কোনো কারণে পেপার লিখতে চাও তখন এই তিনটা ইকুয়েশন কিন্তু লাগবেই, পেপারে দিয়ে দিবা। কন্টিনিউটি ইকুয়েশন, মোমেন্টাম ইকুয়েশন, এনার্জি ইকুয়েশন। এক এক ধরনের সলিউশনের অথবা সিমুলেশনের জন্য এই ইকুয়েশন গুলো এক এক রকম হয়। এটা তুমি খুব ভালো জানতে পারবা যদি ফ্লুয়েন্টের ম্যানুয়ালটা দেখো আর কি। তো সলিউশন হয়ে গেছে মনে করো, হওয়ার পরে তুমি ইচ্ছা করলে পোস্ট প্রসেসিং এ যায় রেজাল্ট গুলো ইভালুয়েট করতে পারবা। যেমন এখানে আমি আমি একটা সিমুলেশন করছিলাম, সেটার বিভিন্ন ধরনের ফ্লো ফিজিক্স দেখাচ্ছি। ফর এক্সাম্পল ফার্স্ট ছবিটা যেটা হচ্ছে ভেলোসিটি ভেক্টর পাইপের ক্রস সেকশনে ইনসার্টের জন্য, তো দেখতে পাইতেছো যে ফ্লোটা কিন্তু রেডিয়াল একটা ডিরেকশন আছে। নর্মালি কিন্তু তুমি প্লেন পাইপে যদি ফ্লো করো এটা কিন্তু রেডিয়াল ডিরেকশন থাকে না, এটা কিন্তু ক্রস সেকশনের সাথে পারপেন্ডিকুলার ডিরেকশনে ফ্লোটা হয়। কিন্তু তুমি যদি ইনসার্ট ব্যবহার করো তাহলে কি হচ্ছে, জিনিসটা রেডিয়াল ডিরেকশনের একটা কম্পোনেন্ট কিন্তু তৈরি হচ্ছে, যে কারণে সোয়ালটা তৈরি হচ্ছে এবং থার্মাল বাউন্ডারি লেয়ার থিকনেসটা কমে যাচ্ছে। তো সিমুলেশন তুমি করবা, সিমুলেশন করার সাথে তোমার আন্ডারলাইং ফিজিক্সটাও জানবা, কারণ পেপার যখন তুমি লিখতে যাবা তোমাকে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই এক্সপ্লেন করতে হবে। তো তুমি এখানে টেম্পারেচার কন্ট্রোলটা দেখতে পারতেছো, বিভিন্ন রিজিয়নের টেম্পারেচার কিরকম। তুমি একটু খেয়াল করলে দেখবা যে সারফেসের সাথে রিজিয়নে কিন্তু টেম্পারেচারটা হাই থাকে, মাঝখানে কম থাকে, কারণ মাঝখানে ফ্লুইড ভেলোসিটি বেশি, সারফেসের সাথে কিন্তু কম। ফ্লোটা ফুলি ডেভেলপ হয়ে যাওয়ার পরে, কারণ ওখানে নো স্লিপ এর কারণে দেখা যাচ্ছে ভেলোসিটিটা কম থাকে। তাহলে ভেলোসিটি যে জায়গায় কম, টেম্পারেচারটা ওই জায়গাতে হাই থাকবে, ঠিক না? কারণ ভেলোসিটি বেশি হলে হিটের ডিসিপেশনও বেশি। আর এই জিনিসগুলো আর কি সিম্পলি আর এক্সপ্লেন করলাম না। এরপরে টার্বুলেন্ট কাইনেটিক এনার্জি। তারপরে একদম লাস্টের ছবিটা দেখো, এটা হচ্ছে স্টিম লাইন। অর্থাৎ আমি যদি ইনলেটে ফ্লোটা দিই, ওই ইনসার্ট জিওমেট্রির কারণে কি হচ্ছে, ফ্লোটা কিন্তু কার্ভড হয়ে যাচ্ছে, ঠিক না? তো এই অ্যানালাইসিস গুলো করা যেতে পারে। এটা গেল ফ্লো ফিজিক্স এর অ্যানালাইসিস। এরপর যেটা সেটা হচ্ছে তোমার তো ওই প্যারামেট্রিক অ্যানালাইসিস করতে হবে, অর্থাৎ তোমার হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট জানতে হবে, নাসেল নাম্বার জানতে হবে, ফ্রিকশন ফ্যাক্টর জানতে হবে, তারপর থার্মাল পারফরমেন্স ফ্যাক্টর জানতে হবে। তো তুমি ক্যালকুলেশনের ইকুয়েশন গুলো জানো, এই ইকুয়েশন গুলোতে কি কি লাগতেছে? ফর এক্সাম্পল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, নাসেল নাম্বার ক্যালকুলেট করতে গেলে, তারপরে থার্মাল কন্ডাক্টিভিটি, ডায়ামিটার অফ দা পাইপ। তুমি ওই এই জিনিসগুলা যেগুলো তোমার জিওমেট্রি ডিজাইন থেকে আসে ওগুলা জিওমেট্রি থেকে নিলা। তারপরে যেগুলো সিমুলেশন রেজাল্ট থেকে আসতেছে, ফর এক্সাম্পল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, তারপরে বাল্ক ফ্লুইড টেম্পারেচার, সারফেস টেম্পারেচার অফ দা পাইপ, এগুলো তুমি পোস্ট প্রসেসিং থেকে নিলা, নিয়ে এই জিনিসগুলো ক্যালকুলেট করলা। ক্যালকুলেট করার পরে তুমি কি করবা, গ্রাফ তৈরি করবা। তো গ্রাফ তৈরি করার পরে তুমি গুণগত অ্যানালাইসিসটা করতে পারবা যে কোন জিওমেট্রি কোন সিস্টেমের পারফরমেন্স কেমন, কেন এই সিস্টেমটার পারফরমেন্স এরকম হয়েছে, ঠিক আছে? এগুলো অ্যানালাইসিস করার পরে তুমি আসলে তোমার পেপার লেখায় হাত দিবা। তো একটা পেপার লেখায় হাত দিলে কি কি থাকতেছে, টাইটেল, অ্যাবস্ট্রাক্ট, ইন্ট্রোডাকশন, সিমুলেশন প্রসিডিউর, রেজাল্ট, কনক্লুশন। এটা একটা টিপিক্যাল স্ট্রাকচার। আমি বললাম যে যে কোনো সিমুলেশন পেপারে তুমি এই জিনিসগুলো দেখতে পারবা। তো যদি এক্সপেরিমেন্টাল ওয়ার্ক হয় নর্মালি সিমুলেশন প্রসিডিউরটা মেথডোলজি দিয়ে চেঞ্জ হয় আর কি। তো হয়তো তোমাদের ধারণা আছে আমি সিমুলেশন প্রসিডিউরটা নিয়ে শুধু বললাম, বাকি জিনিসগুলো বুঝতে পারবো না। তো সিমুলেশন প্রসিডিউরে ডিফারেন্সটা কি অন্য জায়গা অন্যান্য পেপার থেকে? সিমুলেশন প্রসিডিউরে ফার্স্টে তোমার যেটা সেটা হচ্ছে ফিজিক্যাল মডেল, অর্থাৎ তোমার জিওমেট্রিটা কি তুমি ওই জিনিসটা আগে ডিসক্রাইব করবা। পাইপ লেংথ এত, তারপরে এই বাউন্ডারি এই রেঞ্জে সিমুলেশন করা হয়েছে, ম্যাটেরিয়াল, এই এই জিনিসগুলো ফিজিক্যাল মডেলে থাকবে যেন তোমার সিস্টেম ডিসক্রিপটরটা সবাই বুঝতে পারে। এরপর আসে হচ্ছে ডোমেইন ডিসক্রিটাইজেশন, অর্থাৎ ওই জিওমেট্রিটা যেটা বলছিলাম ফার্স্টে যে আগে তুমি জিওমেট্রি ডিজাইন করো, ঠিক না? জিওমেট্রি ডিজাইন করার পরে কিন্তু তোমার আসতেছে ডোমেইন ডিসক্রিটাইজেশন, ওই যে ম্যাশিংটা। তো ম্যাশিং কিভাবে করছো, তুমি কি ফেস সাইজ ইউজ করে ডিসক্রিটাইজেশন করছো নাকি বডি সাইজ করে, অথবা ইনফ্লেশন লেয়ার দিছো, কিভাবে দিছো, এই জিনিসগুলো ডিসক্রাইব করলা। ডিসক্রাইব করার পরে ম্যাশিং এর ভিতরে অবশ্যই ওই যে চার্টটা তোমাদেরকে দেখাইলাম ম্যাশিং এর কোয়ালিটির, ম্যাশের কোয়ালিটির, ওই জিনিসটা ডিসক্রাইব করবা।
ডিসক্রাইব করার পরে তোমার হচ্ছে বাউন্ডারি কন্ডিশনস, অর্থাৎ যে বাউন্ডারি কন্ডিশন গুলো তুমি ইমপ্লিমেন্ট করতে, হিট ফ্লাক্স, তারপর ভেলোসিটি, তারপরে অ্যাডাবেটিক হিট ট্রান্সফার সারফেস, যা যাই থাকুক এই জিনিসগুলো বাউন্ডারি কন্ডিশনসে ডিসক্রাইব করবা। এরপর হচ্ছে সলিউশন মেথড আর কনভার্জেন্স ক্রাইটেরিয়া। এটা একটু ডিফিকাল্ট, এটা তোমার ব্যাকগ্রাউন্ড জানা থাকলে ভালো, নাইলে ডিফল্ট যেটা আছে সেটা ব্যবহার করে সিমুলেশন গুলো করবা, ঠিক আছে। নর্মালি দেখবা যে সলিউশন মেথডে তুমি কিছু ইয়া পাবা, ফার্স্ট অর্ডার আপউইন্ডিং, সেকেন্ড অর্ডার আপউইন্ডিং, তারপরে আছে হচ্ছে কুইক প্রসিডিউর। তো নর্মালি তুমি যত হায়ার অর্ডার আপউইন্ডিং ব্যবহার করবে তোমার সলিউশনটা তত অ্যাকুরেট হবে, তবে তোমার টাইমটা বেশি লাগে। আর হচ্ছে তুমি যদি হায়ার অর্ডার ব্যবহার করো তখন দেখা গেছে যদি ইনিশিয়াল গেসটা সিমুলেশনে ভালো না থাকে, তোমার সলিউশনটা তেমন কনভার্জ করবে না। অর্থাৎ দেখবা tan−2 এরকম যায় সমান হয়ে গেছে, কিন্তু এর নিচে আর নামতেছে না রেসিডিউ। এখন কারণটা কি? কারণটা হচ্ছে যে হয়তো ইনিশিয়াল গেস ভালো হয় নাই, তুমি হায়ার অর্ডার আপউইন্ডিং দিয়ে রাখছো। এই ধরনের ক্ষেত্রে তোমার সলিউশনের জন্য অনেক ধরনের প্রসেস আছে, যারা এক্সপার্ট তারাই খুব ভালো বলতে পারে। যেমন একটা সিম্পল সলিউশন প্রসিডিউর আমি বলি, যে তুমি ফার্স্টে ইনিশিয়াল গেজ যেহেতু জানো যে হায়ার অর্ডারের ইনিশিয়াল গেজ যদি ভালো না হয় সলিউশনটা ভালো আসে না, তুমি ফার্স্ট অর্ডার আপউইন্ডিং দিয়ে 50টা ইটারেশন করলা, তাহলে ওই ইনিশিয়াল গেজটা মোটামুটি অ্যাকুরেটের কাছাকাছি গেলে তুমি পরের 50 ইটারেশন সেকেন্ড অর্ডার আপউইন্ডিং দিয়ে করলা, পরের দিকে তুমি গেলা আরো হায়ার অর্ডার যেমন কুইক, এরকম। তখন তোমার দেখা গেছে যে কনভার্জেন্সটা ভালো হবে। এরপর হচ্ছে তোমার এই যে সলিউশন ডাটা আসবে ওগুলো থেকে তুমি ম্যাথমেটিক্যাল মডেলিং আর ডাটা রিডাকশন প্রসিডিউরটা ডিসক্রাইব করবা পেপারে। এরপর হচ্ছে তোমার মডেল ভ্যালিডেশন, এটা একটু আমি ডিসক্রাইব করি। ওই যে তুমি তো ডিসক্রিটাইজ করবা, এটা তো একটা স্ট্যান্ডার্ড ইয়া থাকতে হবে, ঠিক না? তুমি অনেক বড় এলিমেন্ট দিয়েও ডিসক্রিটাইজ করতে পারো, অনেক ছোট এলিমেন্ট দিয়েও করতে পারো। এখন বড় ছোট এলিমেন্টের কারণে যদি রেজাল্টের ভেরিয়েশনও বেশি হয়, তাহলে তো তোমার বোঝার কোনো উপায় নাই যে তোমার সলিউশনটা অ্যাকুরেট কিনা। এটার জন্য যেটা করতে হয়, আমরা তোমার দুইটা প্রসেস ফলো করি। ফার্স্ট স্টেপ হচ্ছে গ্রিড সেন্সিটিভিটি। তুমি যে সিমুলেশনে করো না কেন এই জিনিসটা করতে হবে, গ্রিড সেন্সিটিভিটি চেক, ঠিক আছে? তো গ্রিড সেন্সিটিভিটি চেকে আমরা যেটা করি, ফার্স্টে কোয়ার্টজ মেশ ইউজ করে আগে তোমার বিভিন্ন নাম্বার অফ এলিমেন্ট জেনারেট করি একটা জিওমেট্রির। তো কোয়ার্টজ মেশের জন্য তোমার একটা সিমুলেশন তুমি আগে রান করবা, তারপরে তুমি হয়তো আউটলেটের টেম্পারেচার কত ওই সিমুলেশনের জন্য ওটা দেখতে পারো, অথবা নাসেল নাম্বার কত ওই সিমুলেশনের ওটা দেখতে পারো। তারপর প্রেসার ড্রপ ক্যারেক্টারিস্টিক্স কেমন, ফ্রিকশন ফ্যাক্টর, ওইটা ক্যালকুলেট করতে পারো। তাহলে তুমি কোয়ার্টজ ম্যাশের জন্য একটা পাইলা। তুমি একই বাউন্ডারি কন্ডিশনে মিডিয়াম কোয়ালিটির ম্যাশের জন্য তারপরে ফাইন কোয়ালিটির ম্যাশের জন্য তুমি এই প্রপার্টি গুলো ইভ্যালুয়েট করলা। করার পরে তুমি একটা গ্রাফ প্লট করলা। প্লট করে দেখো যে আমি ফার্স্টের উপর যে গ্রাফ দেখাইছি এখানে, সেখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন সাইজের জন্য কিন্তু রেজাল্টের কোনো রিলেশন নাই। তার মানে আমরা না হয়ে যাচ্ছে। তো এইটা ফার্স্ট লাগবে। এরপর হচ্ছে মডেল ভ্যালিডেশন, ঠিক আছে? মডেল ভ্যালিডেশন বলতে তুমি গ্রিড সেন্সিটিভিটি চেক করছো, বোঝা গেলাম যে গ্রিড সেন্সিটিভ না, কিন্তু নিউমেরিক্যাল প্রসিডিউর আসলে প্রচুর ভুলে ভরা থাকে। এখন তোমার বোঝার তো কোনো উপায় নাই যে তোমার রেজাল্টটা আসলে এক্সপেরিমেন্টালের সাথে ম্যাচ করতেছে কিনা। তুমি এটা কিভাবে প্রুভ করতে পারো? সেটা হচ্ছে তোমার মডেল ভ্যালিডেশন। এইটা তুমি কোনো একটা কেস এক্সপেরিমেন্টালি রান করবা, আবার সিমুলেশনও রান করবা, দুইটার রেজাল্ট ম্যাচ করে কিনা দেখবা। অথবা তুমি তোমার সিমুলেশনটা রান করছো, ওই একই রেঞ্জে অন্য আরো সিমুলেশনের রেজাল্টের সাথে তোমার রেজাল্টটা কম্পেয়ার করলা, কম্পেয়ার করে দেখলা যে তোমাদের রেজাল্ট ম্যাচ করতেছে কিনা। এই ফিগারে দেখো নিচের দুটোটাতে আমি আমার কারেন্ট স্টাডির নাসেল নাম্বার বিভিন্ন রেফারেন্স নাম্বারে প্লট করছি, আবার ডিটিউস ভোল্টার কোরিলেশন নাসেল নাম্বার কত ওই রেঞ্জে ওটা প্লট করছি। প্লট করে দেখলাম যে দুটোটাই মোটামুটি ম্যাচ করে গেছে, এররের মান 5%-এর নিচে। তার মানে বলতে পারি আমার সিমুলেশনটা নাসেল নাম্বারের ভিত্তিতে এটা অ্যাকুরেট আছে। ফ্রিকশন ফ্যাক্টর একইভাবে আমি বিভিন্ন থিওরিটিক্যাল ডাটার সাথে কম্পেয়ার করছি, দেখলাম যে ওভারল্যাপ করতেছে। তার মানে আমার মডেলটা গেট সেন্সিটিভিটিও ঠিক আছে, আবার মডেল ভ্যালিডেশনও হয়েছে। এরপরে যায় তুমি তোমার সিমুলেশনটা বলতে পারো যে ওকে এখন তুমি কি ক্যালকুলেট করতে চাচ্ছ, বা অথর
যারা তোমার পেপারটা পড়বে তাদেরকে তুমি কি প্রকাশ করতে যাচ্ছ, কি বুঝাতে যাচ্ছ, তুমি তোমার ফার্দার অ্যানালাইসিসে যাবা, রেজাল্টস এন্ড ডিসকাশন, ফ্লো ফিজিক্স, এই জিনিসগুলো ব্যাখ্যা করবা। ঠিক আছে? তো মোটামুটি আমি বলে ফেলছি যা বলার। তোমাদের জন্য এখানে কিছু টিউটোরিয়াল গাইডলাইন, ইউটিউবের বিভিন্ন চ্যানেল, তারপরে এনসিসি এর অফিসিয়াল ফ্লুয়েন্ট ইউজার গাইড, এগুলোর লিংক আমি দিয়ে দিছি। যদি এগুলো ফলো করতে পারো, খুব ভালো বেসিক তোমরা তৈরি হয়ে যাবে আমি আশা করি। আর এই একই সাথে এখান থেকে তো তোমরা সিমুলেশন গুলো কিভাবে করতে হবে ওইটা ওইটা শিখতে পারবা। এখান থেকে স্যাম্পল পেপারেরও আমি 4-5টা দিয়ে দিছি, তার ভিতর 2টি আমার। আহ এগুলো থেকে দেখলে তুমি খুব ভালো বুঝতে পারবা আর কি, যে আসলে কি সিমুলেশন পেপার গুলা কেমন হয়। তুমি যদি কোনো একটা কাজ করতে চাও তাহলে কিভাবে মেথোডোলজি ডিজাইন করবা, কিভাবে রিসার্চটা ক্যারি আউট করবা। দ্যাটস অল। আমার প্রেজেন্টেশন এখানে শেষ। ধন্যবাদ তোমাদেরকে। আমার পরীক্ষা আছে অবশ্য আগামী মাসে, যে কারণে আসলে তেমন বেশি সময় দিতে পারি নাই। হয়তো ভালো বুঝাতে পারি নাই। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে ওয়েলকাম, করতে পারো। থ্যাংক ইউ ভাইয়া। আপনি আসলে মানে শর্ট টাইমের মধ্যে মানে অনেক ইনফরমেশন দিছেন। আর নর্মালি আমরা এই পর্যন্ত যতগুলো ওয়েবিনার করছি তাতে মানে সবগুলোতে সবচেয়ে কমপ্লেক্স ওয়েবিনার ছিল এইটা। তো আশা করি অনেক ভালো হয়েছে। আমি আচ্ছা, আমি নিজে মানে পুরো সময়টা অনেকক্ষণ ধরে মাঝে অনেক কিছু মিস গেছে। আর আসলে অনেক ভালো হয়েছে। আর এখন হচ্ছে আর আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে চলে যাই, সময় বেশি স্পেন্ড না করি। আচ্ছা, এক কোশ্চেন হ্যাঁ। করেছে যে এফইএম আর এফইএ এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? এফইএ বল হচ্ছে ফিনিট এলিমেন্ট অ্যানালাইসিস, আর এফইএম হচ্ছে ফিনিট এলিমেন্ট মডেলিং। তো আচ্ছা দুইটার ভিতরে কি কোনো গুণগত পার্থক্য আছে কিনা আমি তো জানি না, দুটো একই যতটুকু মনে হচ্ছে। আচ্ছা, আরেকজন কোশ্চেন করেছে যে ন্যানো ফ্লুইডের ন্যানো পার্টিকেল গুলোর কোন দিকে ফ্লো হবে, এটা এনসিসি করা যাবে কিনা, মানে একটা পাইপের মধ্যে ন্যানো ফ্লুইড গুলো কোন দিকে ফ্লো হবে এটা এনসিসি করা যাবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তুমি যখন ওই ইনলেটে বাউন্ডারি কন্ডিশন ভেলোসিটি ইনলেট দিবা, তখন তো আসলে ওরিয়েন্টেশন ডেভেলপই করে দিচ্ছ। তুমি যদি ডিসক্রিট ফেজ মডেলিং করো সেক্ষেত্রে হচ্ছে তোমার সোর্স টার্মটা অন করবা, সোর্স টার্মটা অন করে পার্টিকেল কাউন্ট দিয়ে জিনিসটা করতে হবে। আর আরেকটা অল্টারনেটিভ মেথড আছে, তুমি হচ্ছে ওই এফেক্টিভ থার্মাল এন্ড রেডিওলজিক্যাল প্রপার্টিজ মডেলিং বলে, সিঙ্গেল ফেজ মডেলিং, ওইটাও ব্যবহার করতে পারো। অর্থাৎ ওয়াটারের প্রপার্টিটাকে ন্যানো ফ্লুইডের প্রপার্টি ক্যালকুলেট করে করবে। অর্থাৎ তোমাকে ম্যাটেরিয়ালটা চেঞ্জ করতে হবে, শুধু ম্যাটেরিয়াল প্রপার্টিটা ওয়াটারের জায়গায় ওই ন্যানো ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স গুলো বসাই দিবা, দ্যাটস অল। ওয়াটার দিয়ে সিমুলেশনটা করবে কিন্তু এটা ন্যানো ফ্লুইডের সিমুলেশন হয়ে যাবে। আচ্ছা, ভাই, আমার আমার নিজের একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমরা যখন মানে আমরা যদি এনসিস ফ্লুয়েন্ট শিখতে চাই তাহলে মানে হ্যাঁ ইয়ার জন্য না, সিমুলেশন না, বাট সিমুলেশন বোঝার জন্য আমাদের ফার্দার মানে ব্যাকগ্রাউন্ডে কোন জিনিসগুলো মানে জানা দরকার। যেমন হচ্ছে আমি যখন ফ্লুয়েন্ট শিখতে যাই তো তখন আমাকে বেশ কয়েকজন সাজেস্ট করেছিল যে আগে সিএফডিটা ভালো করে বোঝার জন্য। তো আমি হচ্ছে সিএফডির বেশ কিছু ইউটিউবে টিউটোরিয়াল দেখছিলাম, বাট একটা সময় হচ্ছে ইন্টারেস্টটা হারাই ফেলি। এরকম কোনো গাইডলাইন আছে যে জন্য হচ্ছে মানে এটা স্টার্টিংটা করাতে বেসিক থেকে বোঝা যাবে মোটামুটি? দুইটা জিনিস সিমুলটেনিয়াসলি করো তুমি। আসলে ফ্লুয়েন্ট অনেক বড় সফটওয়্যার, এক একজনের পিএইচডি হয় শুধু ফ্লুয়েন্টের এক একটা শুধু স্পেশাল পার্ট দিয়ে, ঠিক না? ফ্লুয়েন্টের কেউ পুরাপুরি পারে এরকম খুবই কমই আছে আর কি। তো এখন তুমি যেই জিনিসটা ইন্টারেস্টেড, তুমি ওইটার ফ্লো ফিজিক্স, তুমি যে রিসার্চটা করতে চাও ওইটার আন্ডারলাইং ফিজিক্সটা কি বিভিন্ন পেপার পড়ে তুমি বুঝতে পারো, বই পড়ে বুঝতে পারো, একই সাথে সিমুলেশনটাও করতে পারো, তাহলে তো তখন জিনিসটা বুঝতে পারবে আর কি। আর তোমাদেরকে যে লিঙ্ক গুলো দিছি ওগুলো থেকে আশা করি বুঝতে পারবো আর কি। মানে আমি থিওরির সাথে আবার ওই সিমুলেশন প্রসিডিউর দুইটাই কিন্তু দিয়ে দিছি আর কি, প্রেজেন্টেশন স্লাইডটা দিয়ে দিব, ওই লিঙ্ক গুলো ফলো করো আর কি। আচ্ছা, তার মানে হচ্ছে আমি যেই মানে যে জিনিসটার উপর কাজ করব ওই রিলেটেড যে থিওরি গুলো আমার জানা দরকার হ্যাঁ সেগুলো। হ্যাঁ, সবকিছু বুঝতে গেলে তো তোমার আগ্রহই চলে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আচ্ছা। আছে, আন্ডার গ্রেডে এত বিশাল কিছু করবা মানে এরকম কেউ আশা করে না, প্রফেসরও আশা করে না আর কি। ব্যবহার করতে পারলে that's মধ্যে না। তবে আমি যেটা বলবো যে আসলে আহ, তুমি যেই যদি পেপার করো সেক্ষেত্রে ভুল কিছু যেন পাবলিশ না হয় এই ব্যাপারটা একটু সতর্ক থাকবে। কারণ তোমার যদি রিসার্চে ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, ভুল পাবলিশ করার থেকে পাবলিশ না করে বেটার। তার থেকে তুমি শিখে নাও তোমার স্কিলটাই ইয়ে আর কি। প্রফেসর করে যখন তুমি প্রফেসরকে ইমেল করবা, প্রফেসর সিজিপিএ দিয়ে তখন দেখে না, আগে দেখে যাচ্ছে তোমার স্কিলটা কি আছে, কোডিং আর হচ্ছে তোমার ওই স্কিলটা, এগুলো দেখে তো। আচ্ছা, থ্যাংক ইউ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর ভাই একটা কোশ্চেন ছিল।
হ্যাঁ। আমরা যখন কোনো রেজাল্টটা একটা পেপার সাথে ভ্যালিডেট করব, মডেল ভ্যালিডেশন যেটা, সেক্ষেত্রে পেপার গুলোতে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে গ্রাফ থাকে। ঠিক আছে, তো হ্যাঁ। আমরা গ্রাফ থেকে ডাটাগুলো কেমনে এক্সট্রাক্ট করে ওগুলো আবার ফ্লুয়েন্টে কিংবা অন্যান্য সফটওয়্যারে ডাটাগুলো ইনপুট দিয়ে রেজাল্ট বার করে ওটার সাথে ভ্যালিডেট করতে ও পারবো। আচ্ছা আচ্ছা, এটা অনেকবার করা যায়। তোমার ফ্লুয়েন্টের, আচ্ছা আমি একটু এটা একটু বড় কোশ্চেন। ফার্স্টে তোমার যদি ওই গ্রাফটা থাকে, তুমি ডিজিটাইজার নামের একটা অনলাইন ইয়ে আছে, ওখান থেকে ওই ভ্যালুগুলা বের করে নিতে পারো প্যারামিটারের। পরে ওখান থেকে ব্যাক ক্যালকুলেশন করে করে তোমার যে যে প্যারামিটার গুলো লাগে ওগুলো জেনে নিতে পারতেছো, ঠিক না? তুমি আহ, ওই ফ্লোর জন্য যদি ওই ওই রেঞ্জে গ্রাফটা থাকে তোমার, যেটার সাথে ভ্যালিডেট করতে হবে, তাহলে তো তুমি ওই ভ্যালু আর তোমার ভ্যালু জানলেই হয়ে যাচ্ছে, কম্পেয়ার করতে পারলা। আবার যদি একই রেঞ্জে না পাও ওই গ্রাফটা, অথবা কোরিলেশন কোরিলেশন থাকলে তোমার ওর এক্সপেরিমেন্টটা তোমার সিমুলেশন করার কোনো দরকারই নেই। কোরিলেশন থাকলে জাস্ট কোরিলেশনের ভ্যালুগুলো বসে চেক করবা যে তোমারটা আর ওটা ম্যাচ করতেছে কিনা। আর যদি কোরিলেশন না পাও, সেক্ষেত্রে তোমার ওই বাউন্ডারি কন্ডিশনে যা যা লাগে ওইগুলো ওই ডিজিটাইজার ব্যবহার করে ভ্যালুগুলো বের করে আনবা, করে তখন ওই তোমার জিওমেট্রিতে সিমুলেশনটা করে রেজাল্টটা পরে বের করবা। বের করে পরে আহ, ওটা মানে ওর এক্সপেরিমেন্ট আর তোমার এক্সপেরিমেন্টের রেজাল্ট কিরকম আসবে ওটা চেক করবা। তুমি কি বুঝতে পারছো কি বলছি? ডিজিটাইজার এটা কি সফটওয়্যার? হ্যাঁ, এটা তুমি অনলাইনে করতে পারো। অনলাইনে তুমি ওই পিকটা আপলোড দিবা, আপলোড দিয়ে হ্যাঁ। ওর অ্যাক্সিস গুলা সিলেক্ট করে দিবা, কোঅর্ডিনেট কোনটা কোথায় করলে তারপরে ওই ওখান থেকে ভ্যালু গুলো বের করতে পারো। ওকে ভাই, থ্যাংক ইউ। তাই সেক্ষেত্রে ওটার অ্যাকুরেসিটা আমরা কেমনে ইয়ে করবো, যে কারণ আহ, দেখা যায় অনেক সময় আমার বুঝলি, অ্যাক্সিসে ছেদ করে না। তুমি এটা একটু চেক করো, চেক করলে তুমি বুঝতে পারবে। এটার অ্যাকুরেসি নিয়ে টেনশন করার কিছু নাই, খুব ভালো অ্যাকুরেট, আমি ইউজ করছি তো। ওকে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের যদি আর কারো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে কমেন্ট বক্সে করতে পারেন, অথবা হচ্ছে আপনাদের ভয়েস অন করে ভাইকে এডিট কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি মনে করি আমাদের কোশ্চেন মোটামুটি এখানেই শেষ। আচ্ছা ভাইয়া, ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আর আমাদের যদি যে কোনো সমস্যা হয় আমরা অবশ্যই আপনার কাছে যাব, আপনি আমাদেরকে হেল্প করবেন, আমরা এই আশাটা করছি। আর আচ্ছা ঠিক আছে, আর তোমরাও সিমুলেশন করো, এটা আশা করি। চুয়েটে পেপার হক, অ্যাটলিস্ট কনফারেন্স গুলা যেন পেপার পাবলিশ হয় আর কি। বুয়েটে তো প্রতি বছরই হয়, একটা ভালো কনফারেন্স যদি করতে পারো, আহ, তোমার নিজের জন্য সার্থকতা, ভার্সিটিরও দেখা গেছে যে আসলে ইয়াটা বাড়তেছে সুনামটা। তো আশা করবো সবাই তোমরা সিমুলেশনে আরো ভালো আগ্রহী হবে, যেহেতু আমাদের এক্সপেরিমেন্টাল কাজের সুযোগ কম। আচ্ছা, আমার আমার কোয়েশ্চেন না, যদি বলতে চাই যে আমরা মানে ভবিষ্যতে যদি সিমুলেশন করতে গিয়ে আর কি কোথায় হেল্প প্রয়োজন হয়, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবো? আপনার আহ, আপনি হ্যাঁ, ফেসবুকে করতে পারো। আমার ফেসবুক আইডি হচ্ছে মেহেদী তুষার, ওখানে করতে পারো, সমস্যা নেই। ইমেলও করতে পারো। ইমেলটা আচ্ছা আমি মুজাহিদকে দিয়ে দিব, ওর থেকে নিয়ে নিও আর কি তোমরা। আর সিমুলেশন আরেকটা জিনিস, ওই যখন পাবলিশ, ইনকেস যদি কেউ পেপার তৈরি করে ফেলো, ভালো একটা সিমুলেশন রেজাল্ট চলে আসছে, তুমি যে সফটওয়্যারে কাজটা করছো আগে দেখে নিবা ওরা তোমার যদি লাইসেন্স না থাকে পাবলিকেশনের অনুমতি আছে কিনা। যদি অনুমতি না থাকে কিন্তু তুমি পাবলিশ করে ফেলছো, তাহলে কিন্তু ওরা ইচ্ছা করলে তোমাকে তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে, নর্মালি নেয় না। এই স্টুডেন্ট জিনিসটা একটু ভার্সন চেক ইউজ করে করা নিবা। কি যাবে? স্টুডেন্ট আমি এটা ভার্সন শিওর না, ইউজ করে এনসিসি এর আর পাবলিশ কি করা যাবে? শিওর না। নর্মালি আমি যেটা করছি, আমি তো আন্ডারগ্রেডও সিমুলেশন অনেক করছি, পেপারও করছি। তা আমি ধরো যার কাছে লাইসেন্স আছে এরকম কোন এক বড় ভাইয়ের সাথে কোলাবোরেশনে করছি আর কি, ভাইয়ের পেপারের নাম ছিল। তো এই ধরনের হইলে যেটা হয়, আহ, ওই কোম্পানিগুলো কিন্তু আর তোমাকে কিছু বলতে পারতেছে না, যে তোমার তো লাইসেন্স নাই, কারণ তোমার অথর লিস্টে অবশ্যই একজন আছে, ঠিক না, যার কাছে লাইসেন্স আছে। তো তার কম্পিউটারে এই সিমুলেশন গুলো করাইছে, এটা ক্লেম করা যায় আর কি। আমি এটাই করছিলাম। তবে অনেক তুমি আগে জেনে নিবা যে সফটওয়্যারে কাজ করবা ওদের পাবলিকেশন অনুমতি আছে কিনা। ভাই ফ্লুয়েন্টের ক্ষেত্রে যদি আমরা এনসিএস স্টুডেন্ট ভার্সন যেটা আছে ওটা যদি ইউজ করি, তাহলে তো কি সমস্যা হবে কোনো? ইউজুয়ালি বাংলাদেশে ওরা তো কাউকে এক কিছু বলে না, তবে মানে টেকনিক্যাল কোনো বাধা আছে কিনা এটা আমার জানা নাই। আচ্ছা ভাই। আচ্ছা, বদিউল সালাম স্যারের আমাদের আমি একটা পেপার দেখলাম, ওই যে পাইপের মধ্যে শিয়ার স্ট্রেস মানে ফ্লুইড ফ্লো শিয়ার স্ট্রেস নিয়ে একটা পেপার করছে। তো স্যার নিজে হচ্ছে এনসিস ফ্লুয়েন্ট স্টুডেন্ট ভার্সন ইউজ করছে আর কি, এখন পেপারটা পাবলিশ করছে অলরেডি একটা কনফারেন্সে। তো এই এখন জন্য আসলে আমি বাংলাদেশে তো জিজ্ঞেস কিছু বলে করছিলাম। না। হ্যাঁ ওটা আমি দেখছি তো, ওটা সমস্যা নেই।
বাংলাদেশে কিছু বলে না, বাইরে হলে হয়তো ঝামেলা হইতে পারে। না, আমার কোরিয়ান প্রফেসরে উনি আগে মানে পেপার জমা দেওয়ার আগে ওই লাইসেন্সের ব্যাপার এইসব জিজ্ঞেস করে নেয় আর কি। আর যেগুলো লাইসেন্স নাই ওইসব সব তুমি পেপারটা এমন ভাবে লিখলা যেন বোঝা না যায় কোন সফটওয়্যারে লেখছো, এটা আরেকটা ট্রিক। এনসিসি করছো কিন্তু সফটওয়্যারটা যে এনসিস ওইটা বুঝাইলা না আর কি, পেপারটা চেক করলা না এনসিস, বললা যে একটা কমার্শিয়াল ফিনিট ভলিউম মেথড তুমি ইউজ করছো। এই টেকনিক অনেকেই ব্যবহার করে যাদের কাছে লাইসেন্স নাই, আমি দেখছি। তো এটাও একটা ইজিয়েস্ট ওয়ে। আচ্ছা, আমরা তাহলে আমাদের ওয়েবিনার এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।